সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন হেলথ সিস্টেমস ইমপ্রুভমেন্ট ফোরামের পক্ষ থেকে আরেকটি নতুন ওয়েবিনারে। আজকে আমরা কথা বলবো মেডিকেল এডুকেশন নিয়ে। আজকে আমাদের যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে প্রি সার্ভিস মেডিকেল এডুকেশন চ্যালেঞ্জেস অ্যান্ড ফিউচার স্টেপস। অর্থাৎ আমাদের যেই মেডিকেল এডুকেশনটি আছে সেই মেডিকেল এডুকেশনের বর্তমান অবস্থা এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার পথে আমাদের কি কি চ্যালেঞ্জেস আছে, কিভাবে আমরা এগিয়ে যাব, সেই নিয়ে আমাদের আলোচনা হবে। আমরা আজকে অত্যন্ত সৌভাগ্যবান, আমাদের মাঝে কয়েকজন অতিথি উপস্থিত আছেন যারা মেডিকেল এডুকেশন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রফেসর হুমায়ুন কবির তালুকদার, যিনি একজন অধ্যাপক, সেন্টার ফর মেডিকেল এডুকেশনের কারিকুলাম ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন। আমাদের মাঝে আরো আছেন ডক্টর শাহাদুজ্জামান, প্রখ্যাত চিকিৎসা নৃবিজ্ঞানী এবং সাসেক্স বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি, এবং তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন যুক্তরাজ্য থেকে। আর আমাদের আরো একজন আছেন আমাদের স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়ন ফোরামের, বলতে গেলে ওনার মাধ্যমেই যার সূচনা, যার হাত ধরে, ডক্টর জিয়াউদ্দিন হায়দার, সিনিয়র হেলথ স্পেশালিস্ট, দ্য ওয়ার্ল্ড ব্যাংক, ক্যাম্বোডিয়াতে আছেন। তিনি যুক্ত হয়েছেন ক্যাম্বোডিয়া থেকে। আর আমি আজকে সঞ্চালনা করছি, ডক্টর তৌফিক জোয়ারদার, পাবলিক হেলথ ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে আছি। তো আমরা আজকের আলোচনা শুরু করব প্রফেসর হুমায়ুন কবির তালুকদারকে দিয়ে, এবং তারপরে অন্যান্যদের কথাও একে একে শোনা হবে। আমি একটা যে আমাদের হেলথ মেডিকেল এডুকেশন নিয়ে একটা মাইল ফলক বলতে গেলে সূচিত হয়েছিল 2010 সালের দিকে। ল্যান্সেট কমিশন অন মেডিকেল এডুকেশন, যেটা বলা হচ্ছিল যে 21st সেঞ্চুরিতে মেডিকেল এডুকেশন কিভাবে পরিচালিত হবে তার উপর একটা ল্যান্সেট কমিশন তৈরি হয় বিশ্বের নাম করা মেডিকেল এডুকেশন এক্সপার্ট, হেলথ সিস্টেমস এক্সপার্ট, পাবলিক হেলথ এক্সপার্টদের সমন্বয়ে। সেখানে একবিংশ শতাব্দীর জন্য একটা রূপরেখা মেডিকেল এডুকেশনের প্রস্তাব করা হয়, এবং সেই ল্যান্সেট কমিশন রিপোর্টটি কিন্তু পরবর্তীকালে বাংলাদেশেও ডিসেমিনেট করা হয়। বাংলাদেশেও সেটা বাংলাদেশের মেডিকেল এডুকেশনের সাথে যারা জড়িত তাদের মাঝেও এটা ডিসেমিনেট করা হয়, শেয়ার করা হয়, অনেকগুলো কনসালটেটিভ মিটিংও হয়। এবং আমি জানি সেখানে প্রফেসর হুমায়ুন কবির তালুকদার সেটার সাথে খুব ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন, তিনি সেগুলোতে অংশগ্রহণ করেছিলেন। তো এই ল্যান্সেট কমিশনের সূত্র ধরে আমি ওনার কাছে প্রশ্ন রাখতে চাই যে এক দশকে আমাদের সেই মেডিকেল এডুকেশন এই ল্যান্সেট কমিশনের পর থেকে কতটুকু এগুলো, কোন অবস্থায় তা আছে, চ্যালেঞ্জেস গুলো কি কি, এবং আসলে এখান থেকে উত্তরণের রাস্তাগুলো কি কি, এই বিষয়ে যদি একটু ডক্টর হুমায়ুন কবির তালুকদার আলোকপাত করেন। আনমিউট করতে হবে। জি, থ্যাংক ইউ ডক্টর তৌফিক জোয়ারদার। হ্যাঁ, এক্স্যাক্টলি আমার মনে হয় যে আপনি অত্যন্ত যথাযথই বলেছেন যে ল্যান্সেট কমিশন রিপোর্ট যেটা পাবলিশড হয়েছিল 2010 সালে, এবং আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন সামনে এটা আসলে ডিসেমিনেটেড হয়েছিল। এবং তার ভিতরে একজন যিনি কমিশনার ছিলেন, আমরা জানি যে টিমোথি ভ্যান্স, উনি নিজের অনেক উপস্থাপনা আমাদের দেশে হয়েছে। আমরা যদি সেই ইফ ইউ লুক ব্যাক টু দি ল্যান্সেট কমিশন রিপোর্ট, ওখানে যে মূল প্রতিপাদ্য বিষয়টা ছিল যে 21st সেঞ্চুরির যে হেলথ প্রফেশনালসরা যারা হবেন তারা আসলে ট্রান্সফরমেটিভ এডুকেশনের মাধ্যমে দে উইল অ্যাক্ট যে একজন চেঞ্জ এজেন্ট। আমি যদি একদম কি মেসেজ বলতে চাই, এটাই ছিল একটা মূল বিষয় যে ট্রান্সফরমেটিভ এডুকেশন হতে হবে, এবং যারা প্রোডাক্ট তৈরি হবেন তারা যেন চেঞ্জ এজেন্ট হিসেবে কাজ করে। আমি এইটুকু সামনে রেখে যদি বলতে চাই আসলে ট্রান্সফরমেটিভ এডুকেশন বলতে আমরা আসলে কি বুঝি। ওটা কথা ছিল যে আসলে একটা এক্সপ্যানশন হবে ইন রিগার্ডস টু দ্য কোয়ালিটি, ইন রিগার্ডস টু দ্য কোয়ান্টিটি, যেটা সাস্টেইন করবে, সাস্টেইনেবল হবে, এবং দেশের যে হেলথ নিড আছে জনগণের, সে জনগণের স্বাস্থ্য সেবাটাকে চাহিদা অনুযায়ী যথাযথভাবে পূরণ করবে। অবশ্যই সেটা এক্সপ্যানশন হবে সাস্টেনেবল হতে উইথ কোয়ালিটি এন্ড কোয়ান্টিটি, এবং সেটা পূরণ করবে জনগণের চাহিদাটা, স্বাস্থ্য সেবাটা যখন যেখানে যেভাবে প্রয়োজন। এটা যদি ট্রান্সফরমেটিভ হেলথ প্রফেশনাল এডুকেশনের যদি কনসেপ্ট হয়ে থাকে, আর ল্যান্সেট কমিশনের রিপোর্টের যদি ওই মূল প্রতিপাদ্য হয়ে থাকে যে ট্রান্সফরমেটিভ এডুকেশন হতে হবে, ওটাকে সামনে রেখে আমি বলতে চাই বাংলাদেশের এই 10 বছরের ভিতরে অনেক এক্সপ্যানশন হয়েছে। মেডিকেল কলেজ আমরা চিন্তা করি সেই থেকে 10 বছরের মধ্যে অনেক বেড়ে গিয়েছে। এই মুহূর্তে 112টা মেডিকেল কলেজ,
আমরা যদি প্রি সার্ভিস এডুকেশনের কথা বলি, এই মুহূর্তে প্রায় 39টার মধ্যে ডেন্টাল কলেজ হয়েছে, অসংখ্য নার্সিং কলেজ হয়েছে। আমরা যে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি বাংলাদেশে যারা আছে, যারা প্যারামেডিক্স বা অ্যালাইড হেলথ প্রফেশনাল তৈরি করেন, সেটাও প্রায় 100-200 উপরে চলে গিয়েছে। আমরা যদি যেখানে মেডিকেল স্ট্যান্ড কমিউনিটি মেডিকেল অফিসার তৈরি করা হয়, সাকমো বলি যেটাকে আমরা, তার অনেক ধরনের এক্সপানশন হয়েছে। সো এই এক্সপানশনটা হয়েছে রিগার্ডস দ্য কোয়ান্টিটি। এখন যে জায়গাটা বলেছেন যে আসলে এখানে চ্যালেঞ্জটা কি, কোন জায়গাটা আমরা আছি, তো আমরা যদি বলি ট্রান্সফরমেটিভ এডুকেশনের জন্য এক্সপানশন দরকার ছিল, সেটা হয়েছে, কিন্তু একটা শর্ত ছিল, সেই এক্সপানশনটা হওয়া দরকার ছিল সাস্টেইনেবল। কিন্তু তথ্য উপাত্ত আমাদের কাছে রিসার্চ আছে যে এই সাস্টেইনেবল এক্সপানশন হয়নি। যদি সেই হয়ে থাকে, তাহলে আমরা আজকের বাংলাদেশে যেখানে আছি সেখানে 112টা মেডিকেল কলেজের, ডেন্টাল কলেজ যেগুলো 39টার মতো আছে, নার্সিং ইনস্টিটিউট, অ্যালাইড হেলথ প্রফেশনাল ইনস্টিটিউট, সেখানে সব জায়গায় আসলে কোয়ালিটি ইজ মেজর কনসার্ন। সব বিষয়ের ক্ষেত্রে কোয়ালিটি একটা বিশাল চ্যালেঞ্জ বা একটা সমস্যা। আমরা ল্যান্সেট কমিশনের রিপোর্টের মধ্যে ইনস্টিটিউশনাল রিফর্মের কথা বলা হয়েছিল, ইনস্ট্রাকশনাল রিফর্মের কথা বলা হয়েছিল। আমি যদি হুবহু ল্যান্সেট কমিশনের ওই মানে ইনস্টিটিউশনাল ইনস্ট্রাকশনাল রিফর্মের বিষয়গুলোকে নিয়ে এসে যদি আমরা অনেক পুরাতন মডেল, ইনপুট প্রসেস এন্ড আউটপুট মডেলের দিকে তাকাই, এবং সেই প্রেক্ষাপটে যদি আজকের বাংলাদেশের মেডিকেল শিক্ষা ব্যবস্থাটাকে আমরা একটু দেখতে চাই যে সমস্যা ও চ্যালেঞ্জ কি আছে, কি চ্যালেঞ্জ আছে ইনপুটে। আজকের মেডিকেল বা হেলথ প্রফেশনাল ইনস্টিটিউট গুলোতে প্রি সার্ভিস এডুকেশনের জন্য যাদেরকে ইনটেক করা হচ্ছে, আমি প্রথমে আসবো স্টুডেন্ট। আর দি স্টুডেন্টস উইলিং টু পার্টিসিপেট টু বি হিউম্যান বিং ওরিয়েন্টেড কারিকুলামের প্রোডাক্ট হওয়ার জন্য তারা কি নিজেরাই উইলিং, নাকি বাবা মার প্রেসারে বা অন্য কোনো কারণে তারা মেডিকেল কলেজ পড়তে এসেছে? আমি এটা শুধু আজকের মেডিকেল বা প্রফেশনাল ইনস্টিটিউট গুলোতে আমরা কি করছি, ইনটেকের ক্ষেত্রে আমরা তাদের কিছু এমসিকিউ দিয়ে তাদের ইনটেকটা সারছি। তাদের অ্যাটিটিউড আর অ্যাপটিটিউড দেখাটা অত্যন্ত জরুরি, কারণ এটা হিউম্যান বিং ওরিয়েন্টেড কারিকুলামের প্রোডাক্ট হবে। তার যেখানে ইথিক্স, প্রফেশনালিজম, অ্যাটিটিউড অনেক জরুরি বিষয়। এই ইনপুট লেভেলে এই বিষয়গুলো আমাদের হয়তো দেখা এটা অত্যন্ত জরুরি, যার কারণে আজকের বাংলাদেশে ফিমেল এম্পাওয়ারমেন্ট হয়েছে। বিগত 10 বছরে আমাদের ফিমেল এনরোলমেন্ট ইন দ্য মেডিকেল স্কুল অনেক বেশি, মোর দেন 65%. It is good for the country. But are the country is preparing itself, এই ফিমেল হিউম্যান রিসোর্স তৈরি হবে ইন দ্য হেলথ সেক্টর, তাদেরকে যথাযথ তাদের সার্ভিসটা নেওয়ার জন্য, সোশ্যাল কালচারাল সিকিউরিটি বিভিন্ন পার্সপেক্টিভে। সুতরাং ইনটেক লেভেলে স্টুডেন্ট এনরোলমেন্ট একটা বিশাল বিষয় যেখানে অ্যাড্রেস করার জায়গা আছে। আমরা আসি টিচার, কারা টিচার হচ্ছে এই মেডিকেল প্রফেশনাল ইনস্টিটিউট গুলোতে? এনিবডি ক্যান জয়েন এজ এ টিচার, জাস্ট হ্যাভিং দ্য ডিগ্রি, তার একটা একাডেমিক ডিগ্রি হলে জয়েন করতে পারে। কিন্তু ল্যান্সেট কমিশন রিপোর্ট বা ট্রান্সফরমেটিভ এডুকেশন যেখানে কোয়ালিটি এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে, সেখানে তো আসলে একজন মানুষ শুধু পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি হয়ে তার টিচার হওয়ার কথা ছিল না। সো দিস ইজ অ্যান এরিয়া হোয়ার উই শুড টেক কেয়ার অফ। এখানে আসলে ঘাটতি রয়ে গেছে যদি আমরা ল্যান্সেট কমিশন রিপোর্ট দিয়ে যাই। 1960-তে বলা হচ্ছিল যে আসলে যে কেউ একটা প্রফেশনাল হয়ে যেতে পারে, টিচার হয়ে যেতে পারে। 1965 থেকে বলা হচ্ছে যে ট্রেনার শুড বি ট্রেন্ড। আমি একজন শিক্ষক হিসেবে যখন নিজেকে এনরোল করবো ইন দ্য টিচিং ইনস্টিটিউট, তখন আমাকে আসলে নিজেকে কতটা কম্পিটেন্ট করেছি এই বিষয়টা কিন্তু এই ইনপুট লেভেলে দেখার বিষয়। এরপরে আসে আমাদের ওভারঅল এনভায়রনমেন্ট অফ দ্য মেডিকেল ইনস্টিটিউট যারা আছে হলিস্টিক্যালি, যেটা আসলে একটা চ্যালেঞ্জের বিষয়। আমি সংক্ষিপ্ত আকারে বলছি, বিদগ্ধ যারা আছেন তারা বলবেন। এরপর যদি আমরা প্রসেসে আসি, প্রসেস কি? প্রসেসের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো কারিকুলাম। আমাদের দেশের আমরা এখন 5th ইভলিউশন অফ দি কারিকুলামের মধ্যে আছি। 1982, 1988, 2002 এবং 2012 সালে 4টা স্বাধীনতার পরে 4টি ইভলিউশন হয়েছে আমাদের কারিকুলামের। আমরা এখন 5th ইভলিউশনের দিকে এগুচ্ছি। কারিকুলামটা আমি এজ এ প্রফেসর অফ কারিকুলাম ডেভেলপমেন্ট এই ফিল্ডে আমি 23 বছর কাজ করি। আমি আমার অত্যন্ত ফ্রাঙ্ক স্টেটমেন্ট বলছি, ইটস গুড এনাফ সায়েন্টিফিক্যালি। কিন্তু কারিকুলাম ইন পেপার, কারিকুলাম ইন অ্যাকশন, স্টুডেন্ট এক্সপিরিয়েন্স, এই সমন্বিত উদ্যোগ যদি না থাকে, তাহলে এই যত ভালো কারিকুলামই আমরা করে দেই না কেন, ইট উইল নট ওয়ার্ক। কারিকুলাম ইন পেপার আছে,
It is mostly discipline based. But with the reflection of the integrated teaching, competence identify করা আছে, problem based teaching কথা বলা আছে, residential field set training কথা বলা আছে, community based community oriented teaching কথা বলা আছে. Everything is there. Modern assessment tools আছে. But post হলো it is in the as curriculum on paper. But curriculum in action এর জন্য কি দরকার? এর জন্য দরকার institutional development, institutional growth. এর জন্য দরকার ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট, যথাযথ ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট, যারা আসলে কারিকুলাম ইন পেপার থেকে ট্রান্সফর্ম করে ওই কনসেপ্ট, থিওরি, প্রিন্সিপালস, স্কিল গুলোকে, নলেজ গুলোকে, অ্যাটিটিউড গুলোকে নিয়ে আসবে from the sky to the reality towards the students. Are the teachers at that level? সেই পরিমাণ সাফিসিয়েন্ট টিচার কি আমাদের আছে? ওটা ওখানে ঘাটতি আছে, যেটা আমি আগে বলেছি। ওভারঅল এনভায়রনমেন্ট, কোয়ালিটি ইস্যু, অ্যাক্রিডিটেশন, দিস আর দ্য ইম্পর্টেন্ট ইস্যু যেটা আসলে প্রসেসে থাকা উচিত, যেখানে আমাদের অবশ্যই টেক কেয়ার করার বিষয় আছে। এরপর যদি আমি আসি এক্সিট লেভেলে বা আউটপুট লেভেলে, যে প্রোডাক্ট তৈরি হচ্ছে, আপনি কম্পিটেন্ট এনাফ, কনফিডেন্ট, হ্যাঁ, গ্লোবালি WHO ট্রান্সফরমেটিভ এডুকেশন বলে দিয়েছে, লাইসেন্সিং এক্সামিনেশনের কথা বলে দিয়েছে। কান্ট্রি শুড থিঙ্ক অ্যাবাউট ইট, যে ইনপুট এক্সিট লেভেলে, আউটপুট লেভেলে যারা প্রোডাক্ট তৈরি হচ্ছে তাদের আসলে লাইসেন্সিং এক্সামিনেশন মাধ্যমে তাদেরকে আসলে দেখে নেওয়া যে আমরা কোয়ালিটি প্রোডাক্ট তৈরি হয়েছে কি হয়নি। তো আমি যদি সংক্ষেপে বলি, এই ইনপুট, প্রসেস এন্ড আউটপুট, এই তিনটা জায়গার এই প্রেক্ষাপটে আমরা আছি। We're having the good things, but lot of way we have to move forward with the quality, and as because quality is a major concern. এবং যেখানে আমার দৃষ্টিতে মনে হয় গভর্নেন্স ইজ ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমাদের দেশে মেডিকেল শিক্ষা ব্যবস্থা গভর্ন হচ্ছে বাই দ্য মিনিস্ট্রি, বাই দ্য ডাইরেক্টরেট, বাই দ্য ইউনিভার্সিটি, বাই দ্য রেগুলেটরি বডি BMDC। সো এই তিন জায়গার গভর্নেন্স বিষয়টাকে আসলে আরো কোঅর্ডিনেট হইতে যদি আমরা এগিয়ে নিয়ে আসতে পারি, তাহলে আমার মনে হয় যে বিষয়টা বলেছিলাম যে কোয়ালিটি যে কনসার্ন, এবং আমরা যে যথাযথ ফ্যাকাল্টি মেম্বারদের নিয়ে আসতে পারি, তাহলে ইট উইল ওয়ার্ক বেটার। প্রফেসর হুমায়ুন কবির তালুকদার, অনেক ধন্যবাদ। আসলে যে প্রশ্ন, একটা খুব ভালো একটা ট্রানজিশন পয়েন্ট আপনি ক্রিয়েট করেছেন আমার জন্য। আমার পরবর্তী প্রশ্নটা আসলে ডক্টর শাহাদুজ্জামানের কাছে কোয়ালিটি এডুকেশন নিয়ে, অর্থাৎ মেডিকেল এডুকেশনের কোয়ালিটি এবং সেই মেডিকেল এডুকেশনের মধ্যে হিউম্যানিটিজ বা মানবিক যে বিষয়গুলো আছে সেগুলোর ইন্টিগ্রেশন নিয়ে ওনাকে আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। তার কারণ হচ্ছে ডক্টর শাহাদুজ্জামান, আপনি তো গবেষণা করেছেন মেডিকেল হিউম্যানিটিজ নিয়ে, এবং মেডিকেল কারিকুলামে মানবিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কতটুকুন ইন্টিগ্রেটেড হয়েছে, কতটুকুন হয়নি, বাংলাদেশে এর ঘাটতি কতটুকুন, চ্যালেঞ্জেস গুলো কোথায়, সেই বিষয়গুলো নিয়ে এবং ওভারঅল এডুকেশনের কোয়ালিটি নিয়ে যদি আপনি আপনার মূল্যায়ন এবং রিফ্লেকশন যদি তুলে ধরেন। আচ্ছা, ধন্যবাদ তৌফিক। চমৎকার একটি বিষয় আলাপ হচ্ছে আজকে। একটু আগে আমি যেটা শুনছিলাম প্রফেসর হুমায়ুন কবিরের কাছ থেকে, একটা বাংলাদেশের, মানে আমার নিজের জন্য বেশ কিছু নতুন তথ্য আমি জানতে পেলাম। আমি জানতাম না যে বাংলাদেশে এখন এই মুহূর্তে 112টা মেডিকেল কলেজ আছে। তো এটা একটা, আমাদের সময় 13টা বোধহয় মেডিকেল কলেজ ছিল আমরা যখন পড়ছিলাম আর কি। তো এই যে একটা, উনিও খুব যথার্থভাবে বললেন যে একটা কোয়ান্টিটেটিভ এক্সপানশন হয়েছে, এইটা কিন্তু একদম একটা বড় যে জায়গাটা রয়েছে, গ্যাপ রয়েছে, যেটা উনিও বলছিলেন যে এটা কোয়ালিটি কি, আমরা সংখ্যায় শুধু বাড়িয়ে চলছি। এখন যে এই যখন আমরা এই মুহূর্তে কথা বলছি তৌফিক, যদি একটু বাইরের ছবিটা চিন্তা করি, যে এই আমরা দেখছি যে রোগীদের পক্ষ থেকে ডাক্তারদের রীতিমতো মানে প্রায় স্পোরাডিক ঘটনা ঘটছে, হাসপাতালের উপর আক্রমণ হচ্ছে, ডাক্তারের উপর আক্রমণ হচ্ছে, ডাক্তারকে মেরেও ফেলা হচ্ছে, এরকম ঘটনা ঘটছে। আমরা দেখছি যে রোগীরা, বাংলাদেশে মেডিকেল ট্যুরিজম একটা বিরাট ব্যাপার। রোগীরা বাংলাদেশ থেকে বাইরে চলে যায়, যারা সফল হতে, মানে যাদের সক্ষমতা আছে তারা অনেকেই বাইরে চলে যায়। এবং আমি একটা ডেটা দেখছিলাম যে ভারতে যে মেডিকেল ট্যুরিজম হয় তার 50% অধিক যে পেশেন্ট, সেগুলো হচ্ছে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি যায়। তো এটা নিয়ে কাজ হয়েছে এবং গবেষণা আছে। আমি নিজেও একটা গবেষণার সাথে জড়িত ছিলাম। মূলত অনেকগুলো ফ্যাক্টরের ভিতরে যেটা দেখা যায়, একটা প্রধান ফ্যাক্টর হচ্ছে যে মানুষের একটা পারসিভড কোয়ালিটি আছে, যে তারা পারসিভ করে যে বেটার কোয়ালিটি ট্রিটমেন্ট তারা পায় বাংলাদেশের বাইরে। এবং সেটার একটা বড় জায়গা হচ্ছে তিনটা পারফরমেন্স, একটা বড় মানে ফ্যাক্টর হচ্ছে যে পারফরমেন্স অফ দ্য ডক্টরস এন্ড দ্য নার্সেস।
এবং মানে হিউম্যান রিসোর্স পারফরমেন্স, ইকুইপমেন্ট পারফরমেন্স এবং সিস্টেম পারফরমেন্স, 3 জায়গায় গ্যাপ আছে। তো এবং প্রথম গ্যাপটা হচ্ছে পারফরমেন্স অফ দ্য ডক্টরস অ্যান্ড নার্সেস। এখন তুমি জিজ্ঞাসা করছিলে মেডিকেল হিউম্যানিটিজ এর কথা, এই জায়গাটায় এবং খুব কমন সেন্স থেকেও যেটা আমরা দেখবো এবং মানে এভরিডে এক্সপিরিয়েন্স থেকেও যেটা আমরা শুনতে পাবো, যে লোকজন যেটা বলে সাধারণভাবে যে মানে এই যে কমিউনিকেশন, একটা যে আস্থা আমাদের ডাক্তারদের ব্যাপারে, সেই আস্থাটা চলে গেছে। একটা সময় আমাদের শৈশবেও দেখেছি, কৈশোরে, তারুণ্যেও, 60-70 দশকে ডাক্তাররা ছিলেন আমাদের একসময় ফ্যামিলি ডক্টর কালচার ছিল। পাড়ার ভিতরে সবচেয়ে সম্মানিত মানুষটি ছিলেন ডাক্তার, এবং পরিবারের ভিতরে সবচেয়ে সম্মানিত মানুষটি ছিলেন ডাক্তার। ডাক্তারের সেই যে সামাজিক অবস্থান, সেই আস্থা একদম আমরা যারা মেডিকেল প্রফেশনের ভিতরে আছি বুকে হাত দিয়ে বললে এটা নিশ্চয়ই আমরা স্বীকার করব যে সেই আস্থা, সেই বিশ্বাসের, সেই সম্মানের জায়গাটা নেই। কিন্তু অবশ্যই রোগী, বাংলাদেশে যে ডক্টর পেশেন্ট রেশিও একজন ডাক্তারের জন্য বোধহয় 2000-1, তো ডাক্তার কোথাও একটা বসলে রোগী হবেই, রোগী পাওয়ার কোনো সমস্যা না, কিন্তু মানে রোগী তো বাধ্য হয়ে আসে, কিন্তু সেই আস্থাটা, সেই সম্মানটা নেই। এই সম্মানটা, আস্থাটা যে তৈরি হয়নি, তার পেছনে একটা আমাদের এই পুরো ট্রেনিং এর ভিতরে একটা বড় সংকট আছে। এই যে ডাক্তার হয়ে আসছেন, এখন একটা সহজ কথা আমাদের বুঝতে হবে যে এই মেডিকেল, এটা আমরা সবসময় বলে থাকি, মেডিকেল প্রফেশনটা এমন একটা প্রফেশন, পৃথিবীর অন্য যে কোনো, আনলাইক এনি আদার প্রফেশন, যেখানে একজন মানুষ সবচেয়ে ভালনারেবল অবস্থা তার কাছে আসে। আর কোনো পেশার সাথে কিন্তু, এখন আপনি উকিলের কাছে যাও তুমি, মানে আপনি ইঞ্জিনিয়ারের কাছে যান, নানা রকম লোকের কাছে যান, ব্যাংকে যান, সেখানেও ভালনারেবিলিটি আছে, কিন্তু মানুষের রোগের যে ভালনারেবিলিটি, মৃত্যুর যে ভালনারেবিলিটি, এরকম একটা ভালনারেবল অবস্থায় সেখানে রোগীরা যান। এখন যেটা ভুল হয়, আমরা মানে আমরা মনে করি একটা মেডিকেল এনকাউন্টার হচ্ছে বোথ, একটা রোগীর জায়গা থেকে একটা মেডিকেল এক্সপেকটেশন থাকে, একটা নন মেডিকেল এক্সপেকটেশন থাকে। আমরা যেটা করি যে রোগী, মানে আমাদের ডাক্তারদের শুধু মেডিকেল এক্সপেকটেশন ফুলফিল করার জন্য ট্রেন করি, কিন্তু একটা মেডিকেল এনকাউন্টারের একটা বড় অংশ হচ্ছে নন মেডিকেল এক্সপেকটেশন। এবং নন মেডিকেল এক্সপেকটেশনটা কি? খুব সিম্পল, একটা হচ্ছে যে ডাক্তার আমাকে বুঝতে পারবেন, টু আন্ডারস্ট্যান্ড। যারা আপনারা জানেন যে এটা আমাদের মেডিকেল হিউম্যানিটিজ এর একটা কথা যেটা বলে যে রোগী আসে হচ্ছে ইলনেস নিয়ে। there is a difference between illness and disease. ইলনেস হচ্ছে রোগীর এক্সপিরিয়েন্স, আর ডিজিজ যেটা ডাক্তার ডায়াগনোস করেন। তো রোগী ডাক্তারের কাছে আসেন হচ্ছে ইলনেস নিয়ে, এবং ডাক্তারের কাছ থেকে বেরিয়ে যান ডিজিজ নিয়ে। কথা যেটা হচ্ছে যে ডাক্তারকে সেই ইলনেসটা বোঝাটা জরুরি, 1 নাম্বার। দ্বিতীয় হচ্ছে যে ইলনেসটা হচ্ছে সেই বিষয়ে কমিউনিকেশনটা খুব জরুরি, আপনি কিভাবে কমিউনিকেশন করছেন। এবং থার্ড যে নন মেডিকেল এক্সপেকটেশন থাকে, সেটা হচ্ছে আপনি ইমোশনাল ভালনারেবিলিটি, যেটা আমি বলছিলাম, সেই ইমোশনাল ভালনারেবিলিটিটাকে শেল্টার দিতে পারছেন কিনা। সিম্পল বাট ভেরি কমপ্লেক্স। তো যেটা দেখা যায় যে, এবং এটার জন্য আপনি যেমন এখন হার্টের রোগী ভালো করার জন্য আপনাকে ট্রেনিং নিতে হবে, কিন্তু একজন রোগীকে কিভাবে কমিউনিকেট করবেন, কিভাবে তাকে ইমোশনাল শেল্টারটা দিবেন, কিভাবে তার নন মেডিকেল এক্সপেকটেশন গুলি ফিল করবেন, সেটারও তো ট্রেনিং লাগবে। এটা তো আকাশ থেকে পড়বে না। এখন আমি এখানে ইউকেতে যে মেডিকেল কলেজের সাথে যুক্ত আছে, আমি যদিও গবেষণা করি, কিন্তু মেডিকেল, এখানে আমি মেডিকেল কারিকুলামের হিউম্যানিটিজ পার্টের যে টিম আছে সেটার একটা অংশ। এখন তাদের মানে যেহেতু, এবং এখন আমরা যে 21st সেঞ্চুরি ডাক্তারের কথা বলছিলেন প্রফেসর হুমায়ুন, এখন আরো বেশি কমপ্লেক্স হয়ে গেছে মেডিকেল এনকাউন্টারটা, নানাবিধ কারণে ইটস এ কমপ্লেক্স এনকাউন্টার। তো সে কারণে ডাক্তারদের প্রতি মানে ভীষণভাবে ট্রেন করানো হচ্ছে যে প্রথম কথা, তোমাকে এই ম্যাক্রো পিকচারটা বুঝতে হবে, যে রোগীটা তোমার সামনে এসে দাঁড়াচ্ছে, বসছে, সে একটা পার্টিকুলার সোসাইটি থেকে, একটা পার্টিকুলার কমিউনিটি থেকে, একটা পার্টিকুলার ফ্যামিলি থেকে আসছে। তুমি তার লাং নিয়ে ডিল করছো, ঠিক আছে, কিন্তু সেই লোকটা শুধু একটা লাং না, ইট ইজ এ টোটাল হিউম্যান বিইং। তো সেই ব্যাকগ্রাউন্ড কনটেক্সটটা শেখানোর জন্য তাকে মেডিকেল সোশিওলজি একটা কারিকুলাম আছে।
আরেকটা বড় যেটা হচ্ছে যে কমিউনিকেশন ইজ এ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট আসপেক্ট ইন মেডিকেল এনকাউন্টার। এই যে কিভাবে জাস্ট খালি ব্রেকিং দ্য ব্যাড নিউজ, এটার জন্য একেবারে পারফরমেন্স করে করে এখানে ট্রেনিং দেওয়া হয় যে কিভাবে তুমি একটা ব্যাড নিউজ ডিসক্লোজ করবে। এখন কথা হচ্ছে যে এগুলো আমরা যদি কারিকুলামের ভিতরে ইনকর্পোরেট না করি, এবং পাশাপাশি আমি যেমন এখানে একটা মেডিসিন অ্যান্ড লিটারেচার পুরো ক্লাব চালানো হয়, স্টুডেন্টরা সেখানে তারা ইভেন মাসে 2 বার করে হলেও 1 ঘন্টার জন্য বসে যে কিভাবে আর্টের ভিতরে মেডিকেল জিনিসগুলো হ্যান্ডেল করা হয়েছে। তো এতে যেটা হয় যে তোমাকে একটা যেটা আমি বলছিলাম যে হিউম্যান সেন্সিবিলিটি গুলোকেও ডেভেলপ করতে হবে। একটা যদি প্রপার কনসালটেশনের ভিতরে তাকে যুক্ত হয় এবং তাকে একদম মেটিকুলাস ট্রেনিং দেওয়া হয়। তখন আমাদের যেটা হয়েছে, আমাদের শুধুমাত্র আমাদের যে কমিউনিটি মেডিসিন সাবজেক্টটা ছিল সেটার ভিতরে অত বিস্তারিতভাবে না থাকলেও কিছুটা এই সোসাইটিকে বোঝার একটা ব্যাপার ছিল, মানুষকে তার কনটেক্সটে দেখার একটা সুযোগ ছিল। কিন্তু আমাদের সময় আমি দেখেছি, পরবর্তীতেও দেখেছি, কমিউনিটি মেডিসিন হচ্ছে সবচেয়ে নেগলেক্টেড এবং সবচেয়ে অ্যাবিউজড এন্ড স্টিগমাটাইজড একটা সাবজেক্ট মেডিকেল কারিকুলামের ভিতরে। ওটা কে পড়ে? ওগুলো হচ্ছে মশা মাছি, এই টয়লেট এগুলো কেউ পড়ে না। এবং যে পড়ে না এবং যিনি পড়ান, যে পাবলিক হেলথ কমিউনিটি মেডিসিন টিচার আছেন, তিনিও অত্যন্ত ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভোগেন। তিনি মনে করেন যে এই মেডিসিন প্রফেসর, সার্জারি প্রফেসর কাছে আমি তো একেবারে কোনো ব্যাপারই না আর কি। তো যে কারণে আমাদের ডাক্তাররা, এবং একটা 18-19 বছরের একজন ছেলে বা মেয়ে মেডিকেল কলেজে ভর্তি হয়, তারপরে তার সারা জীবনে, আমি বহু ডাক্তারকে দেখেছি, সারা জীবনে কোনো হিউম্যানিটিজের এক্সপোজার হয়নি, কোনো বই পড়েননি তিনি, কোনো সাহিত্য পড়েননি। তো এরকম একজন মানুষ, তিনি তার কাছে যে আমাদের ডাক্তার মানে রোগীরা যখন যাবেন, উনি দোহাই দিতে পারেন যে আমি এত রোগী দেখি, সেখানে অত ভালো ব্যবহার করা আমার সম্ভব না। আই ডোন্ট বিলিভ ইন দ্যাট। হ্যাঁ, ইভেন একটা 5 মিনিটের এনকাউন্টারও অনেক হিউম্যান এনকাউন্টার হতে পারে, এবং সেটার জন্য ট্রেনিং দরকার। এখন আমি জানি না, আমি একটা শুনেছিলাম যে কমিউনিটি মেডিসিন তো একসময় 3 বছর ধরে পড়ানো হতো, হুমায়ুন ভাই বলতে পারবেন, সেটা আবার কমিয়ে এখন আবার কমিয়ে দেওয়া হচ্ছে। তার মানে এই বিষয়টাকে কোন রকম গুরুত্বের ভিতরেই আনা হয়নি। তো এটা নিয়ে আরো অনেক কথা বলা যায়, আমি অনেক সময় নিয়েছি তৌফিক, আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা বললাম, পরবর্তীতে আরো কথা বলার সুযোগ হলে বলবো আর কি। হ্যাঁ, আমরা আরো বিষয়টা নিয়ে কথা বলবো, বিশেষ করে যে হিউম্যানিটিস বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার কোনো কাজ আছে কিনা এবং কোনো আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা সেটা নিয়ে আমরা একটু কথা বলবো পরের রাউন্ডে। তার আগে আমি একটু ডক্টর জিয়াউদ্দিন হায়দারের কাছে যেতে চাচ্ছি। আমরা অনেক কথাই বললাম বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে, বিশেষ করে প্রফেসর হুমায়ুন কবির তালুকদার বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে কথা বলেছেন, চ্যালেঞ্জেস গুলো তুলে ধরেছেন, অগ্রগতি কতটুকু হয়েছে সেগুলোও তিনি বলেছেন। কিন্তু আপনি তো দেশের বাইরে কাজ করছেন, ক্যাম্বোডিয়াতে, যার কনটেক্সট কিন্তু বাংলাদেশের সাথে কিছুটা হলেও মেলানো যায়, কারণ একটা লো এন্ড মিডল ইনকাম কান্ট্রি, একটা কনটেক্সট আছে। এর বাইরেও আপনি আরো অন্যান্য দেশে কাজ করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশে। তো আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে বাইরের বিভিন্ন দেশের মেডিকেল কারিকুলামকে দেখার আপনার সুযোগ হয়েছে, সেখান থেকে কি লার্নিং গুলো আমরা আসলে নিতে পারি, বা বাংলাদেশের সাথে যদি আপনি কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করে দেখাতে পারেন যে কোন জিনিসগুলো বাইরে আছে আমাদের দেশে নেই, এবং সেগুলো বাংলাদেশের কোথায় কোথায় কিভাবে ইন্টিগ্রেট করার সুযোগ আছে, সেই বিষয়টা নিয়ে যদি একটু আমাদেরকে বলেন। ধন্যবাদ তৌফিক, অনেক ভালো প্রশ্ন। আমি খুব মন দিয়ে আলোচনা শুনছিলাম, প্রফেসর হুমায়ুন এবং ডক্টর সাদুজ্জামান ভাই, ওনারা খুব ভালোভাবে বুঝিয়ে বললেন আমাদের বিশেষ করে কোয়ালিটির যে সমস্যাটা, চিকিৎসা মান এবং চিকিৎসা শিক্ষার মানের যে সমস্যা। কিন্তু আমার কাছে, আমার এই প্রশ্নে যারা আমি একটু বলি, আমার মনে হচ্ছিল যে যদিও প্রফেসর হুমায়ুন বললেন যে কোয়ান্টিটি ওয়াইজ আমাদের দেশে এখন মেডিকেল কলেজের সংখ্যা 112টা, কিন্তু আমি একটু ডেটা দেখছিলাম, আমি দেখলাম যে এখনো কিন্তু আমাদের দেশে প্রতি 10,000 জনসংখ্যার জন্য মাত্র 5 জন ডাক্তার, এবং তার মধ্যে পুরুষ ডাক্তার আছে এখন 25,700-র মতো, আর মেয়ে ডাক্তার আছে প্রায় 28,400-র মতো। তো মেয়েদের সংখ্যা বেশি, কিন্তু এই ডাক্তারের সংখ্যাটা কিন্তু এখনো অনেক কম। এখনো একজন রোগী যদি সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে যায়, বিশেষ করে বহির্বিভাগে, অ্যাভারেজ ওয়েটিং টাইম, তার অপেক্ষা কিন্তু করতে হবে 1.5 ঘন্টা। হ্যাঁ, ঢাকা মেডিকেল কলেজ সহ যে কোনো
সরকারি হাসপাতালে 1.5 ঘন্টার মতো, এটা হলো অ্যাভারেজ গড়, তার বেশি বা কম হতে পারে। কিন্তু এই 1.5 ঘন্টা ওয়েট করার পরে যখন শেষ পর্যন্ত একজন ডাক্তারের কে দেখানোর সুযোগ পায়, একজন ডাক্তারের টোটাল যে ডিউরেশন, যে সময়টা উনি দেখেন, সেটা 1 মিনিটেরও কম। তো এখান থেকে কিন্তু খুব বোঝা যাচ্ছে, একটা হলো যে হয়তো রোগীর প্রেশার ডাক্তারদের উপরে, অনেক রোগীকে একজন ডাক্তারকে দেখতে হয়। আর দ্বিতীয়ত সাধুজন ভাই যেটা এত সময় বললেন যে কোয়ালিটি অফ কেয়ার, হ্যাঁ, এবং ডাক্তারদের সাথে রোগীর যে কমিউনিকেশন, সেখানে একটা বড় ধরনের ঘাটতি কিন্তু এই যে তথ্যটা আমি দিলাম এখান থেকে পাওয়া যায়। আর কোয়ালিটি অফ কেয়ারের তো একটা বড় ইন্ডিকেটর আমরা দেখছি, সাধুজন ভাই বললেন যে মেডিকেল ট্যুরিজম, আমাদের দেশ থেকে যারা নিম্ন মধ্যবিত্ত, আমি মধ্যবিত্ত বলবো, নিম্ন মধ্যবিত্তরা যদি সুযোগ পায় দেশের বাইরে ওনারা চিকিৎসা নিতে যায়। তো এখন আপনার প্রশ্নে আমি ফেরত আসি, তোমার প্রশ্নে ফেরত আসি তৌফিক। আমি এই ক্যাম্বোডিয়াতে আমি 1 বছর ধরে আছি এবং আমি ক্যাম্বোডিয়া সহ পূর্ব এশিয়ার কয়েকটি দেশেই আমি কাজ করছি। তো সেখানে আমি দেখলাম যে বিশেষ করে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম এবং ক্যাম্বোডিয়া, এই 3টা দেশ মেডিকেল এডুকেশনে কিন্তু খুব বড় ধরনের রিফর্ম শুরু করেছে। কিন্তু এই রিফর্মগুলো তারা করছে উইদিন দ্য কনটেক্সট অফ কোয়ালিটি অফ কেয়ার। স্বাস্থ্য সেবার মান উন্নয়নের একটা বড় যেটা পিলার, হ্যাঁ, যেটা করতে হবে সেটা হলো মেডিকেল শিক্ষার মান উন্নয়ন করতে হবে। যদি শিক্ষার মান উন্নয়ন করা না যায় তাহলে দক্ষ শিক্ষিত জনশক্তি আমাদের স্বাস্থ্য সেক্টরের খাতে আসবে না। আর যদি স্বাস্থ্য সেক্টরে যদি দক্ষ জনশক্তি না আসে, আমরা স্বাস্থ্যের মান উন্নয়ন করতে পারবো না। তো এই প্রক্রিয়া প্রথমে আসলে শুরু করেছে এখানে ইন্দোনেশিয়া 2009-10 সালে প্রথমে শুরু করে মেডিকেল শিক্ষার যে রিফর্মের কাজটা তারা শুরু করে। মূল ফোকাসটা ছিল মেডিকেল ডক্টর এবং নার্স শুরুতে, পরে তারা অন্যান্য প্রোগ্রামগুলোকে অ্যাড করেছে, যেমন ফার্মাসিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট, মিডওয়াইফারি, হ্যাঁ, এগুলোকে তারা পরবর্তীতে যোগ করেছে। ভিয়েতনাম এই প্রক্রিয়া শুরু করে 2014 সালে। 2014 সালে ভিয়েতনাম শুরু করে এবং ক্যাম্বোডিয়াতে আসলে আমি আসার পরে এই বছরেই আমরা ক্যাম্বোডিয়াতেও এই প্রক্রিয়া আমরা শুরু করেছি। 3টা দেশেই যে কমন ফিচার, সেটা প্রফেসর হুমায়ুন যে বর্ণনাটা দিচ্ছিলেন যে ওভারঅল রিফর্ম করতে হলে কোথায় কোথায় রিফর্ম করা লাগবে, ইনটেক লেভেলে করা লাগবে, যেসব ছাত্ররা মেডিকেল শিক্ষার জন্য আসছে তাদেরকে আমরা কিভাবে আনছি, কি প্রক্রিয়ায় আনছি, প্রসেসটা কি, থ্রু আউট এডুকেশন তারা কোন পদ্ধতিতে শিক্ষাটা পাচ্ছে এবং এক্সিটটা কিভাবে হচ্ছে, লাইসেন্সিং কিভাবে হচ্ছে। এই 3টা জায়গাতেই 2টা বড়, আমরা যদি বড় দাগে দেখি তাহলে যে রিফর্মগুলো হচ্ছে, একটা হলো যে গভর্নেন্স স্ট্যান্ডার্ড গাইডলাইন, হ্যাঁ, ফর ইনটেক টু মেক শিওর দ্যাট সঠিক মানের এবং সঠিক মোটিভেশন নিয়ে ছাত্রছাত্রী মেডিকেল কলেজে বা নার্সিং স্কুলে ঢুকছে, এইটা একটা। হ্যাঁ, এখানে গাইডলাইন তৈরি করা, এখানে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর তৈরি করা, হ্যাঁ, গভর্নেন্সটাকে ঠিক রাখা। আরেকটা হলো যে পড়াশোনা করে বের হয়ে যাওয়ার সময়, হ্যাঁ, তাদের যে একটা ন্যাশনাল এক্সিট এক্সামিনেশন, একটা টু মেক শিওর যে মেডিকেল কলেজে বা নার্সিং স্কুলে পড়াশোনা করুক তাদের মান যাই থাকুক, যখন তারা স্বাস্থ্য খাতে যোগ দিবে দক্ষ জনশক্তি হিসাবে, তারা যেন একটা মান বজায় রেখে যোগ দেয়। সেই জন্য একটা ন্যাশনাল এক্সিট এক্সামিনেশন, হ্যাঁ, কম্পিটেন্সি বেস এক্সিট এক্সামিনেশন করা। এই কাজগুলো করার জন্য 3টা দেশেই যে ইনস্টিটিউশনাল রিফর্ম করা হচ্ছে সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট অটোনমাস একটা বডি তৈরি করা হচ্ছে 3টা দেশে। এটা ইন্দোনেশিয়া অলরেডি করেছে, ভিয়েতনামও করেছে এবং ক্যাম্বোডিয়াতে করার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। এই যে ইন্ডিপেন্ডেন্ট বডি, তারাই ঠিক করে দেবে, তারা দেশের যত মেডিকেল প্রফেশনাল আছে এবং রিজিওনাল যারা এক্সপার্ট আছে তাদেরকে অ্যাসেম্বল করবে, করে গাইডলাইনগুলো তৈরি করে দেবে, হ্যাঁ, গাইডলাইনগুলো তৈরি করে দেবে, এসওপি গুলো তৈরি করে দেবে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর গুলো তৈরি করে দেবে, তারা কারিকুলাম গুলো তারা ঠিক করবে, হ্যাঁ, এগুলোকে কিভাবে আরো দক্ষতা কেন্দ্রিক করা যায়। আমাদের মেডিকেল শিক্ষাটা এখনো কিছুটা মুখস্থ কেন্দ্রিক, হ্যাঁ, আমরা বলি নলেজ সেন্টার, ওইটা না করে কিভাবে এটাকে কম্পিটেন্সি বেসড স্কিলস সেন্টার্ড করা যায়,
হ্যাঁ, এইটা তারা করে দেবে, এই ইন্ডিপেন্ডেন্ট যে বডি তারা এটা করবে। হ্যাঁ, সরকার এখানে কোনো রকম বাধার সৃষ্টি করবে না। হ্যাঁ, তারপরে যখন মেডিকেল শিক্ষায় ঢুকবে তখন কারা আসলে এই শিক্ষকের দায়িত্ব পালন করছে, যেটা প্রফেসর হুমায়ুন বলেছেন, ওনাদের মানটা কেমন, সে মানটাকে বাড়ানোর জন্য কি করা যায়, হ্যাঁ, সেই কাজগুলো এই ইন্ডিপেন্ডেন্ট বডি তারা এটাকে তারা গভর্ন করবে, তারা এটাকে দেখবে। এবং যখন পাশ করে বেরিয়ে যাবে তখন তাদের লাইসেন্সিং একটা এক্সামিনেশন, হ্যাঁ, ন্যাশনাল ওয়াইড কম্পিটেন্সি বেসড যে লাইসেন্সিং এক্সামিনেশন বা এক্সিট এক্সামিনেশন, এইটা তারা কন্ডাক্ট করবে। এবং শুধু ওইটা করেই তারা তাদের কাজ শেষ করবে না, ইন্ডিপেন্ডেন্ট বডিটা তারা থ্রু আউট একজন মেডিকেল প্রফেশনাল, ডাক্তার হোক বা নার্স হোক, হ্যাঁ, তাদের দক্ষতাটা ঠিক আছে কিনা, তাদের মান ঠিক আছে কিনা, তারা সময় উপযোগী, তাদের যে মান এটা আপডেটেড হচ্ছে কিনা, হ্যাঁ, এইটাও নিরীক্ষণ করা এবং এই কাজগুলো করার দায়িত্ব তাদের। তো আমি এখানেই এখন শেষ করব, আমি পরে আবার ফেরত আসবো। জি, আমি আপনাদের সবার কাছে আসব এখন। একটু আমি ডক্টর শাহাদুজ্জামানের কাছে যেতে চাই, এরপর আমি ডক্টর হুমায়ুন কবির তালুকদারের কাছে যাব। ডক্টর শাহাদুজ্জামান বলছিলেন যে আমাদের দেশে যে মেডিকেল এডুকেশন আছে সেখানে যারা কমিউনিটি মেডিসিনের টিচার যারা আছে তাদের ভেতরে এক ধরনের ইনফেরিয়রিটি কমপ্লেক্স কাজ করে, অর্থাৎ এখানে কিন্তু আমরা এক ধরনের হায়ারার্কি দেখতে পাচ্ছি এবং এক ধরনের এলিটিস্ট একটা অ্যাপ্রোচ আমরা মেডিকেল কলেজের মধ্যেও দেখতে পাচ্ছি। অর্থাৎ যারা টিচিং দিচ্ছেন তাদের ভেতরেই কিন্তু এই হায়ারার্কিক্যাল যে ডিফারেন্সটা এটা আছে। তো এই যেটা আপনার কাছে আমি নিজে ফিল করেছি, আমি নিজেও মেডিকেল কলেজে পড়েছি, একটা এলিটিস্ট একটা আইডিয়া আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় বলে আমার কাছে সবসময় মানে অনুভূত হয়েছে। তো একজন অ্যানথ্রোপোলজিস্ট হিসেবে আমি আপনার কাছ থেকে এই বিষয়ে একটু রিফ্লেকশন শুনতে চাই যে আপনি কি মনে করেন আসলে কি এটা হয় কিনা বা কিভাবে হয় এবং এটা থেকে আসলে উত্তরণের কোনো উপায় আছে কিনা সে বিষয়ে যদি একটু আলোকপাত করেন, এবং এটার সাথে হয়তো অন্যান্য যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম সেটার একটা কানেকশন যদি আপনি দেখাতে পারেন। তৌফিক, যেটা হচ্ছে যে এই পুরো বিষয়টার সাথে জড়িত হয়ে আছে যে আমরা পুরো মেডিকেল সিস্টেমটাকে, মেডিকেল সার্ভিসটাকে কোন লেন্স দিয়ে দেখছি। আমরা পুরো মেডিকেল সিস্টেমটাই তৈরি করা হচ্ছে খুব কিউরেটিভ লেন্স দিয়ে। আমরা পুরোটাই একটা কিউরেটিভ পার্সপেক্টিভ থেকে, যে ফিলোসফি হচ্ছে কিউরেটিভ ফিলোসফি থেকে এটা করা হয়েছে। পৃথিবীর বহু দেশেই সেটাকে বদলে ফেলা হয়েছে, মানে চাকাটা ঘুরিয়ে হেলথ সার্ভিসটাকে করা হয়েছে পাবলিক হেলথ ওরিয়েন্টেশনে। কিন্তু যেহেতু আমরা যে কোনো এখনো তুমি দেখবে যে রোগীর জায়গা থেকে, ডাক্তারের জায়গা থেকে অসুখ বলতেই হচ্ছে হাসপাতাল, মেডিসিন এবং টেস্ট, বা স্বাস্থ্য বিষয়ক যে কোনো কথাবার্তায় হচ্ছে হাসপাতাল, রোগী এবং টেস্ট, মানে মেডিসিন, এই মানে কিউরেটিভ ওরিয়েন্টেড। সেটার একটা খুব বড় উদাহরণ আমরা এবং অভিজ্ঞতা হলো আমাদের এই কোভিড-19 অভিজ্ঞতার প্রেক্ষিতে। তুমি যেহেতু আমরা এই মুহূর্তে এরকম একটা বিষয়ের ভিতর দিয়ে যাচ্ছি, কোভিড-19 বা এই ধরনের একটা এপিডেমিক হচ্ছে একটা অ্যাবসলিউটলি পাবলিক হেলথ প্রবলেম। কিন্তু আমরা শুরু থেকে এটাকে একটা কিউরেটিভ ওরিয়েন্টেড বা একটা 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 ক্লিনিক্যাল ওরিয়েন্টেড প্রবলেম বানিয়ে ফেললাম আর কি। সবাই কিভাবে হাসপাতালে আইসিইউ, অবশ্যই আইসিইউ ইজ ইম্পর্টেন্ট এবং এটার ক্রিটিক্যাল কেয়ার ইজ ইম্পর্টেন্ট, কিন্তু ক্রিটিক্যাল কেয়ার এই ধরনের এপিডেমিকের ভেতরে 5%ও কম লাগে। তো এই যে পুরো সারা পৃথিবী কিন্তু মেইন ফোকাসটা দিল হচ্ছে প্রিভেন্টিভে এবং একটা পাবলিক হেলথ অ্যাপ্রোচ নিল। বাংলাদেশ পৃথিবীর বহু দেশের চেয়ে অত্যন্ত ভালো পাবলিক হেলথ ইনফ্রাস্ট্রাকচার থাকা সত্ত্বেও এবং হিউম্যান রিসোর্স থাকা সত্ত্বেও আমাদের একদম হেলথ অ্যাসিস্ট্যান্ট আছে, FWV আছে, FWA আছে, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং ল্যাব টেকনিশিয়ান পর্যন্ত আছে, মানে থানা ইয়ে পর্যায়ে। এবং এনজিও গুলোর একটা খুবই লার্জ নেটওয়ার্কও আছে, মানে এনজিও গুলোর একটা লার্জ নেটওয়ার্ক অফ কমিউনিটি হেলথ ওয়ার্কার আছে। এক্স্যাক্টলি, কিন্তু আমরা এটা কিছুতেই কাজে লাগালাম না আর কি। তো সেজন্য আমি বলছি যে আমাদের ওরিয়েন্টেশনটা যেহেতু ক্লিনিক্যাল ওরিয়েন্টেড এবং কারিকুলামটাও সেভাবে তৈরি করা হয়েছে, এবং একটা নতুন ছাত্র যখন ভর্তি, যে কারণে মানে স্টার হেলথ, মানে এক একটা থাকে না, মানে নাটকের ফিল্ডে একজন স্টার, চলচ্চিত্রের ফিল্ডে একজন স্টার, মেডিকেল ফিল্ডে স্টার কারা? তারা হচ্ছে মেডিসিনের প্রফেসর, বিশাল সার্জন, নিউরোলজিস্ট, ওনারা হচ্ছেন স্টার। ঠিক আছে, উনি সেই ফিল্ডে তো অবশ্যই থাকবেন।
কিন্তু কথা হচ্ছে যে যে কারণে একজন স্টুডেন্ট যখন ঢোকে সে নিজেকে দেখে সেই জায়গাটায়, সে মানে কারিকুলামও তাকে শিখিয়ে দিয়েছেন এইভাবে যে তুমি মেডিসিন, সার্জারি, গাইনি এবং কার্ডিওলজি এই ধরনের স্টার ডিজিজের সাথে তুমি যদি নিজেকে যুক্ত না করো তাহলে তুমি ডাক্তার হিসেবেও এক ধরনের উনো ডাক্তার, ইনফেরিয়র ডাক্তার। তো এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটার একটা রিফ্লেকশন হয় কি তখন কমিউনিটি মেডিসিন, যেটা কমিউনিটি মেডিসিন আমি বহু ডাক্তারের সাথে মানে স্টুডেন্টদের সাথে কথা বলেছি, ডাক্তারদের সাথেও কথা বলেছি, তারা রিলেটই করতে পারে না। স্টুডেন্ট যখন ভর্তি হয়, আমি এইগুলি কেন পড়বো রে ভাই, সোসাইটি কাকে বলে, কিংবা মানে এই 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 যে মানে নানা রকম মানে এই পার্কের বইয়ের ভিতরে যেগুলি আছে এগুলির কি রিলেশন, ওয়াই শুড আই রিড ইট, এটাই তারা বুঝতে পারেন না। কিন্তু তুমি যখন তারাই যখন গ্রামে যান প্রথমে, তাকে তো ডিল করতে হয় অল দিস বেসিক কমিউনিকেবল ডিজিজেস, এই ডায়রিয়া, নিউমোনিয়া তাকে ডিল করতে হয়, কিন্তু সে ওটার দিকে কখনো মনোযোগ দেয়নি। সে খুব বড় বড় স্টার ডিজিজের দিকে মনোযোগ দিয়েছে। এবং যে টিচার তাকে, এই জন্য বলছিলাম যে যারা টিচার হিসাবে আছেন তারাও কিন্তু এটা রিলেশনটা লিঙ্ক করতে পারেন না যে কেন দিস ইজ ইম্পর্টেন্ট। তো সেই কারণেই আমার, তুমি যেটা প্রশ্নটা করছিলে যে এক হচ্ছে যে কারিকুলাম, আমাদের টোটাল মেডিকেল ওয়ার্ল্ডের যে সিনারিও, সেসব মিলিয়ে এমন একটা ইমেজ হয়েছে যে পাবলিক হেলথ এন্ড কমিউনিটি মেডিসিন হচ্ছে একটা অ্যাবসলিউটলি মিনিংলেস একটা সাবজেক্ট। বাট দ্য ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে বাংলাদেশের মতো জায়গায় এই পাবলিক হেলথ অ্যাপ্রোচ ছাড়া এটা কিছুই করা যাবে না। এবং যেটা আগেও আমরা বলছি যে আমরা এই যে মানে এখন আমরা পাবলিক হেলথে কাজ করছি বলে আমি বলছি না, এখন মানে সারা পৃথিবীর হেলথ যারা ডিল করছেন WHO থেকে শুরু করে, তারা তো কেউ ক্লিনিশিয়ান নন, তারা পাবলিক হেলথ স্পেশালিস্ট। এখন সেই নলেজটা তুমি যদি এপিডেমিওলজি না জানো, তুমি তো মানে একটা ডিজিজ আউটব্রেক কিভাবে ইয়ে করতে হয় সেটা জানবে না। তো একজন অত্যন্ত ভালো ডাক্তার হলো, যদি হেলথ সিস্টেমের উপরে বার্ডেন, ইকোনমিক বার্ডেন কমাতে চান, তাহলে হলো পাবলিক হেলথের উপরে নজর দিতে হবে। এক্স্যাক্টলি। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এটা আমরা মেডিকেল কলেজে ঢোকার আগেও আমরা শুনেছি। হ্যাঁ। তো সেই জন্যই মানে এই কারণে আমি মনে করি যে কারিকুলামের জায়গাটায় একটা মেজর পরিবর্তনের ব্যাপার হচ্ছে যে এই যে তুমি একটা শব্দ ব্যবহার করলে যে হায়ারার্কি উইদিন দ্য ডিসিপ্লিন, সেই হায়ারার্কিটা ডিসলভ করাটা খুব ইম্পর্টেন্ট। এবং এই কারণে আমি আগেও যেটা বলেছি যে আমরা যেমন ধরো আমি স্কুল অফ পাবলিক হেলথ ব্র্যাকের সাথে জড়িত ছিলাম, এই একটা প্রধান, এবং আমি একদম ফাউন্ডিং কোঅর্ডিনেটর ছিলাম, এবং একটা আমাদের মূল প্রিন্সিপাল ছিল যে আমরা এমন প্রফেশনালদের নিব, এমন ডাক্তারদের কিংবা নন ডাক্তার হলো যারা পাবলিক হেলথটাকে মানে একটা খুবই কম্পিটেন্ট, স্কিলড অ্যান্ড কনফিডেন্ট ইন্ডিভিজুয়ালস হবে। এরা ওই ধরনের আমি দেখেছি অনেকে পাবলিক হেলথ পড়তে গেছে এমন এক ধরনের ইয়ে নিয়ে যে আচ্ছা ভাই আমি তো সার্জারি পড়তে পারলাম না, মেডিসিনও পারলাম না, কিছু পারলাম না, তো একটু পাবলিক হেলথ করি আর কি। তো এই যে মানসিকতা, এই কারণে আর বাংলাদেশে কোনো ইনস্টিটিউটে এরকম 3 লেয়ার্স অফ ইন্টারভিউ হয় না। আমরা রিটেন, গ্রুপ ইন্টারভিউ আর দেন ইন্ডিভিজুয়াল ইন্টারভিউ করেছি, বিকজ আমরা চেয়েছি যে একেবারে সবচেয়ে কম্পিটেন্ট অ্যান্ড কনফিডেন্ট ইন্ডিভিজুয়ালস পাবলিক হেলথে আসবে। তো এইটা আমি মনে করি যে ব্রডলি আমাদের কারিকুলামের ভিতরেও, মেডিকেল কারিকুলামের ভিতরেও এইটা রিভার্স না করলে এবং ওই কমিউনিটি মেডিসিনের যদি স্ট্যাটাসটা না বাড়ানো হয় এবং এটা গুরুত্বটা যদি না বোঝানো হয়, তাহলে এই সমস্যাটা থেকেই যাবে। এবং there is a very important intervention to make in the curriculum. জি, অনেক ধন্যবাদ ডক্টর শাহাদুজ্জামান। আমি প্রফেসর হুমায়ুন কবির তালুকদারের কাছে আবার আসছি। আমরা যেই মেডিকেল কারিকুলাম ডেভেলপমেন্টের যে ল্যান্ডসেট কমিশন, সেটার উপর আপনি কথা বলেছেন, সেখানে একটা টাইম লাইন দেখানো হয়েছিল যে প্রথমে মেডিকেল এডুকেশন ছিল খুবই সায়েন্স বেসড, তারপরে সেখান থেকে হলো প্রবলেম বেসড লার্নিং, এবং পরবর্তীকালে অর্থাৎ বর্তমান সময়ে বলা হচ্ছে যে ইট শুড বি সিস্টেমস বেসড, অর্থাৎ একজন চিকিৎসক কেবলমাত্র একজন চিকিৎসকই না, একজন চিকিৎসক কেবলমাত্র সায়েন্সই জানবেন না, তাকে একটা হেলথ সিস্টেমের সাথে এবং ওভারঅল সোশ্যাল সিস্টেমের সাথেও তাকে কিন্তু কানেক্ট করতে হবে এবং সেই সম্পর্কটা তাকে অনুধাবন করতে হবে। এবং সেই কথাটার একটা দারুণ রিফ্লেকশন আমরা ডক্টর শাহাদুজ্জামানের কথাতেও পেলাম, যে
আমাদের ডক্টরদের যে কানেকশন, সোশ্যাল কানেক্টিভিটি যেটা এবং হিউম্যানিটিজের সাথে একটা যোগসূত্র স্থাপন করার সক্ষমতাটা আসলে থাকতে হবে। তো এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমি আপনার কাছে জানতে চাই যে এই জাতীয় একটি রেভলিউশনারি আইডিয়া যদি আমরা আমাদের মেডিকেল কারিকুলামে, যেহেতু আপনি মেডিকেল কারিকুলাম নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন, এটা আদৌ বাংলাদেশের প্রেক্ষাপটে সম্ভব কিনা, যদি করতে যান রেজিস্ট্যান্স আসবে কিনা বা কোথা থেকে আসবে, এবং সেখান থেকে উত্তরণ ঘটানোর কোনো রাস্তা আপনার জানা আছে কিনা, সেই সম্পর্কে যদি একটু আমাদেরকে বলেন। হ্যাঁ, একটু আনমিউট করতে হবে। থ্যাংক ইউ ডক্টর জোয়ারদার। আমার মনে হয় যে আমি ডক্টর সাদুজ্জামান উনি যেখান থেকে শেষ করেছেন ওখান থেকে বললে মানে সহজ হবে জিনিসটা, ডিসকাশনটা। সঙ্গত কারণেই ল্যান্সেট কমিশন রিপোর্ট আমাদের সিস্টেম বেসড এর কথা বলেছেন, এবং যেখানে আমরা 100 বছর আগে শুধু মেডিকেল এক্সপার্ট পেতাম, তারপরে আমরা দেখেছি মেডিসিনতে বলেছে যে প্রফেশনাল পেয়েছি, দেখছি তাতেও কাজ হয় না। পরে ওনারা বলে দিয়েছেন যে সিস্টেম বেসড মাছ থেকে গিয়ে আমরা চেঞ্জ এজেন্ট তৈরি করতে চাই, যার ভিতর মেডিকেল এক্সপার্টাইজও থাকবে, প্রফেশনালিজমও থাকবে এবং সেম এজেন্ট হিসেবে কাজ করবে। প্রশ্ন হলো, যেখানে আপনি আমাকে প্রশ্নটা করলেন যে এইটার সুযোগ কতটা আছে এবং কি চ্যালেঞ্জ আসতে পারে, আমি দেখি যে সুযোগ তো অবারিত, চ্যালেঞ্জ তো আমি দেখি না। প্রশ্নটা কেমন হয়ে যাবে না, অবারিত চ্যালেঞ্জ আমি দেখি না। যে দেশের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের দেশে মেডিকেল স্টুডেন্টদেরকে 2 বছর ইন্টার্নশিপে নেওয়ার জন্য, অত্যন্ত সুন্দর একটা ভালো আইডিয়া উনি দিয়েছেন যে মেডিকেল স্টুডেন্টদেরকে যে জায়গায় তারা কাজ করবে তার সেখানে ওরিয়েন্ট করার জন্য স্টুডেন্টরা কি রাজি হবে কিনা, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। স্টুডেন্টরা এটা চ্যালেঞ্জ আসতে পারে কিনা সেটা একটু জানতে চাই। আমি বলছি যে, আমি কেন বলছি যে সুযোগ অবারিত, উনি একটা ডিরেক্টিভস দিয়ে দিয়েছেন। ইট ইজ দ্য প্ল্যানার্স, পলিসি পিপল, যারা মেডিকেল ইস্যু নিয়ে কাজ করছে, যারা আমরা শিক্ষক হিসেবে আছি। আমার সন্তান তো পৃথিবীতে কোনো মানুষ, এই যে আমার এখানে সাদুজ্জামান স্যার আছেন, আমার জিয়াদের ভাই স্যার আছেন, ডক্টর তৌফিক জোয়ারদার আছেন, এটা কি ছোটবেলায় কেউ পড়তে চেয়েছিল? নিঃসন্দেহে আমিও চাইনি। যখন একটা শিশু অবস্থা থাকে তখন সে পড়তে চায় না, ভালো কাজটা করতে চায় না, কিন্তু বাবা মা তাকে শেখায়। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে এরপরে ডিরেক্টিভস এসেছিল, কিন্তু হেলথ পলিসি প্ল্যানার যারা আমরা আছি, যারা আমরা একটা এই সিস্টেম ওরিয়েন্টেড করার জন্য এটা একটা সুযোগ ছিল। ছাত্র তো অনেক বুঝবে, অনেক বুঝবে না, সেই জন্য হয়তো তাদের কাছে অনেক লিমিটেশন মনে হবে, কিন্তু ভালোভাবে সে উপস্থাপন করে বোঝানো দরকার ছিল। সেকেন্ড, আমরা আসি 2002 সালের কারিকুলাম থেকে শুরু করে আমাদের দেশে একটা রেসিডেন্সিয়াল ফিল্ড সাইড ট্রেনিং আছে, আরএফএসটি, কমিউনিটি বেসড টিচিং লার্নিং দেওয়ার জন্য। ওখানে 15 দিন নিয়ে যাওয়ার কথা, সেখানে খুবই 10 দিন করা হয়েছে। ডক্টর সাদুজ্জামান বলেছেন, ইট ইজ নট সামবডি এলস, আমি আমাকে ইনফিরিয়র ভাবছি, ইট ইজ মি, আমি আমাকে ইনফিরিয়র ভাবছি, দি পাবলিক হেলথ এক্সপার্টস যা আমরা কমিউনিটি মেডিসিনে পড়াচ্ছি। আমরা আমাদের এই সাবজেক্টটাকে পাবলিক হেলথ যে বিউটি আছে ওখান থেকে সরাই গিয়ে কিছু ডেফিনিশনের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, যার কারণে আমাদের কাছে রিসার্চ আছে, স্টুডেন্টরা এরকম বলেছে যে এই সাবজেক্ট যারা পড়ে এবং যারা পড়ায় তারা সবাই পাগল। আমি কিন্তু একটা কোটেশন বললাম, স্টুডেন্ট সে লিখে দিয়েছে। প্রশ্ন এটা, আমরা আমাদের যারা এই সাবজেক্টটা পড়াচ্ছি তারা কেউ এই সাবজেক্টের ছাত্রদের কাছে প্যালাটেবল করে তুলতে পারি? কমিউনিটি বেসড টিচিং লার্নিং এর যে বিউটি, এটা আমরা, যার কারণে কি দাঁড়িয়েছে, একসময় কমিউনিটি মেডিসিন সাবজেক্টের ফার্স্ট ইয়ার থেকে 5th ইয়ার পর্যন্ত ছিল। সমস্ত মেডিকেল কলেজে আমরা একাডেমিক কাউন্সিলতে ভিউজ নিলাম, টিচারের সমস্যা সবাই বলে যে এই সময়টাকে অ্যাবিউজ করা হচ্ছে, বরঞ্চ অন্যান্য সাবজেক্টকে সময়টা নষ্ট করে দেওয়া হচ্ছে। পরে তাদেরকে 1 বছরের ভিতরে নিয়ে আসা হয়, উপায় তো নেই কিছু, এভিডেন্স কথা বলে। আমি যখন আমাকে দায়িত্ব দেওয়া হলো তুমি এটা করবা, আমি যদি সেটা করতে না পারি তো এই দায়িত্ব কে নেবে? হ্যাঁ, অবশ্যই যেটা আপনি বলছিলেন যে এটা একটা কি বলবো, একটা ব্রাহ্মণবাদী আচরণ আমাদের শিক্ষা ব্যবস্থা, শিক্ষকদের ভিতরে আছে। এটা এমনি এমনি হয়নি। আপনি যদি আমাদের দেশের কনটেক্সটে বলেন, আমি একজন মেডিকেল এডুকেশনিস্ট, আমারও পাবলিক হেলথ একটু পড়াশোনা আছে, ডিগ্রিও আছে, কিন্তু পাবলিক হেলথের শুধু ডিগ্রিটাই যে একজন মানুষকে পাবলিক হেলথ এক্সপার্ট বানায় না, এই কথাটা পাবলিক হেলথের ডিগ্রিটা যারা নিয়েছে তাদেরকেই আগে মানতে হবে। আমরা তো এদেশে অসংখ্য তৌফিক জোয়ারদার চেয়েছিলাম। তৌফিক জোয়ারদার ঢাকা মেডিকেলতে পড়াশোনা করে বাই চয়েস পাবলিক হেলথে ডিগ্রি করে সে একজন পাবলিক হেলথ এক্সপার্ট হয়েছে, হু ক্যান মেক এ চেঞ্জ।
চেঞ্জ জিনিস কাজ করে। কিন্তু আমাদের দেশে অনেক স্বনামধন্য প্রতিষ্ঠানে এমপিএস দেয়, এবং এটা আমাদের কাছে এভিডেন্স আছে, যারা কোথাও কোনো ডিগ্রি করতে পারেনি বা করার সুযোগ হয়নি বা করে উঠতে পারেনি, তখন তারা বাধ্য হয়ে 10 বছর 15 বছর ওই এলিট হতে না পেরে মানে প্রান্তিক জনগোষ্ঠী শোষিত লোক হিসেবে যায়, গিয়ে একটা ডিগ্রি করে বউর কাছে এসে বলে আমি পোস্ট গ্রাজুয়েশন করেছি, অথবা শ্বশুর বাড়ির কাছে ফেসগুলো বাড়ানোর চেষ্টা করে। এরকম একটা ডিমোরালাইজড লোকের কাছে তো কিছু চাওয়া যায় না। হ্যাঁ, আমরা যদি এটা, যেটা আমাদের ডক্টর সাদুজ্জামান বলেছেন, হ্যাঁ আমি ব্র্যাক ইউনিভার্সিটির পাবলিক হেলথ প্রোগ্রামের কিছু কিছু কাজে আমি ইতিমধ্যে থাকা অবস্থায় আমার যাওয়া শুরু করেছে রিভিউ। I personally became impressed. আসলে change should be start the entry point. আমি আম গাছে তাল পাবো না, তাল গাছে আম পাবো না, আমি যে ছেলেটা বা মেয়েটাকে নিচ্ছি ফর পাবলিক হেলথ পড়াশোনার জন্য, ও আসলে ওইটা লালন করে কিনা, ওটা ধারণ করতে পারবে, ওটা বহন করতে পারবে কিনা, ওটাকে নার্সার করে এগিয়ে নিয়ে যেতে পারবে কিনা, আমরা তো সেই বিষয়গুলো দেখি না। ওরা আসে, নন গভর্নমেন্ট যারা আছে তারা কিছু পয়সা নিয়ে ভর্তি করে, গভর্নমেন্ট যারা আছে আর ডিমোরালাইজড কিছু লোকজন আসে তাদের পড়ায়। প্রশ্ন হলো এখানে যে আসলে আমরা যারা পাবলিক হেলথ নিয়ে ডিল করছি, আমরা আসলে পাবলিক হেলথের বিউটি, প্রয়োজনীয়তা, এটা আসলে পলিসি পিপলের কাছে পৌঁছতে পারেনি। এবং যুগে যুগে যে সুযোগগুলো এসছে, আমি তো বাংলাদেশে 2টা সুযোগ বললাম, যে এমবিবিএস কারিকুলামে 3 বছর কমিউনিটি মেডিসিন ছিল, আমার একাডেমিক কাউন্সিল ভিউজ নিয়ে সবাই বলেছে এটা দরকার না, রেসিডেন্সিয়াল ফিল্ড সেট ট্রেনিং হয় না, সময় কি হয়, ছাত্ররা আমোদ প্রমোদ ভ্রমণ করে, এই সমস্ত বলছে, যারা স্কুইজ হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তোমার ইন্টার্নশিপটা কে, এটা একটা সিস্টেম বেস কে ওরিয়েন্ট করার জন্য। কে লিড নেবে? সম্মত কারণে পাবলিক এক্সপার্ট নেওয়া দরকার ছিল, আমরা পারিনি। আমরা শুধু ওই পার্কের ডেফিনিশন মুখস্থ করে, আর আমি কি বলছি কোয়াড গুণে গুণে কারণ খুঁজে পাবলিক হেলথের বিউটি নষ্ট করে ফেলেছি, এ দোষ কাউকে দিলে হবে না। হ্যাঁ অবশ্যই এর মাঝখানে কমার্শিয়ালাইজেশনটা ফ্যাক্টর। যিনি এডিট হয়েছেন এখানে কিন্তু ওনার মেধা যোগ্যতা কিন্তু কাজ করে করেছে। তৌফিক, আমি কি একটু কিছু অ্যাড করতে চাচ্ছেন? না, আমি জাস্ট একটু হুমায়ুন ভাইকে একটু জিজ্ঞাসা করতে চাই, এই যে মানে ডেফিনেটলি আপনি যেটা বলছেন যে অবারিত সুযোগ আছে, এবং এই যে কমিউনিটি ওরিয়েন্টেড টিচিং এর কথা বলছেন আপনি, প্রধান বাধাটা আপনি যেটা বললেন, এক আসে হচ্ছে যে ছাত্রদের কাছ থেকে, আর এক আসে হচ্ছে শিক্ষকদের কাছ থেকে। তো এইটা দুই পক্ষ থেকে তো এই বাধাটা আসছে। তো এখন এই বাধাটার দায় কাকে দেবেন আপনি? এই বাধা তো ছাত্র শিক্ষক দুই দিকেরই, এবং এই বাধাটাকে আপনি কিভাবে সরাবেন? সর্বোচ্চ মহল থেকে সদিচ্ছা আছে, একদম প্রধানমন্ত্রী বলছেন যে এরকমই হওয়া উচিত, তো সব বিরাট আন্দোলন শুরু করে দিল যে না আমরা তো গ্রামে যাব না। তো এখন এটাকে আপনি কি করবেন? এটা তো আমার মতো ক্ষুদ্র লোকের পক্ষে করার কাছে, আমি বলছি যে সুযোগটা আছে। এখন আমাকে যদি বলতে বলেন, যেটা বললাম ধরেন আমরা ইন্টার্নশিপ বাদ দিয়ে দিলাম, কিন্তু মনে করেন দেখেন 3 বছরে কমিউনিটি মেডিসিন পড়ানোর কথা ছিল, পাবলিক হেলথ ওরিয়েন্ট করার কথা মেডিকেল স্টুডেন্ট, সেটা আমরা তো পাবলিক হেলথ যারা পড়াই তারা পারিনি তো সেটা ধরে রাখতে, ছুটে গিয়েছে। এখন আমরা 1 বছরের মধ্যে পড়াই। আমরা তাদেরকে বলেছি যে ফার্স্ট ইয়ারে মেডিকেল স্টুডেন্ট ভর্তি হওয়ার পরে তাদের ভিতরে প্রফেশনালিজম, ইথিক্যাল ইস্যুস, বিহেভিয়ারাল ইস্যুস আসা যেতে করে সেই বিষয়গুলো সুন্দর করে তাদের সামনে উপস্থাপন করা। আমরা তো তাদের কাছে সেই বিষয়গুলো তুলে আনতে পারিনি, যেগুলো কারিকুলাম অন পেপার আছে দিতে পারেনি। আমরা প্রত্যেকটা জায়গায় বলেছি প্রত্যেকটা ক্লিনিক্যাল সেটিংস এ টিচিং লার্নিং এ ইথিক্যাল ইস্যুস গুলো আলোচনা করতে, কারণ ইথিক্স, বিহেভিয়ারাল সায়েন্স এর ডেফিনিশন আর পড়ায় শুধু হবে না, এটা প্রত্যেকটা জায়গায় চর্চার মধ্যে নিয়ে আসতে হবে। প্রত্যেকটা টায়ারে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কেসে আলোচনা করতে হবে। আমরা তো সেটা করছি না। এখন বিষয়টা ওখানে সময়, এখন প্রশ্ন হলো যে অবারিত সুযোগ। হ্যাঁ, আমি কিন্তু আমার সন্তানের ভালো মন্দ বা আমার ফ্যামিলির ভালো মন্দ দায়িত্বটা প্রথম অভিভাবককে নিতে হবে, শিক্ষককে নিতে হবে। ছাত্র তারা কিছু বুঝবে না, তাদেরকে বুঝিয়ে বলতে হবে যে সুযোগটা আমাদের আছে, হয়তো 100% শুধু উপায় না করতে পারি, গ্রাজুয়ালি বুঝে আস্তে আস্তে। ধরেন একটা কথা বলি, আপনি আমার কাছে সমাধানের কথা বলছেন। আমরা যদি আজকের বাংলাদেশে মনে করেন ইন্টার্নশিপের মধ্যে 15 দিন আছে, আমরা নতুন কারিকুলাম এটা চিন্তা করা হচ্ছে আর একটু, ঠিক আছে কিছুটা বাড়িয়ে দেওয়া যায় কিনা, 1 বছর না। দিস ইজ দি অপরচুনিটি, সুযোগ। এখানে স্টুডেন্টদেরকে ওটাকে ওরিয়েন্ট করা, যে জায়গার জন্য তাদেরকে তৈরি করছি সেই জায়গায় যদি তাদেরকে আমরা একবারও নিতে না পারি। আপনি জানেন যে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স ইন্ডিয়া, ওদের বালাপবাড়ে একটা কমিউনিটি বেসড টিচিং লার্নিং সেন্টার আছে, ওরা ফার্স্ট ইয়ারে মেডিকেল স্টুডেন্টদের নিয়ে যায়, ক্লিনিক্যাল ইয়ার এক্সপোজার পর নিয়ে যায়, ইন্টার্নশিপের সময় একবার নিয়ে যায়, বা পোস্ট গ্রাজুয়েশন একবার নিয়ে যায়। আমি সেখানে দেখেছি। তো এটা তো স্টুডেন্টরা যাবে, ঠিক আছে, আজকে যে আছে তাকে আপনার দরকার নেই, আমার তাকেই দরকার নেই, ইউ ক্যান প্ল্যান, ঠিক আছে। আগামী 2 বছর পরে যারা ইন্টারমিডিয়েট পাস করবে আজকে দরকার নাই,
যাতে জানুক যে আগামী 2 বছর পরে যারা পাশ করবে ইন্টারমিডিয়েট, তারপরে যারা 2 বছর পরে মেডিকেল সায়েন্সে সে এখন ফার্স্ট ইয়ার ভর্তি হবে, এরপরে যারা মেডিকেল সায়েন্সে ভর্তি হবে তাদেরকে এরকম একটা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে পড়তে হবে, তাহলে তো কেউ রিভোল্ট করবে না, তাতে কেউ দ্বিমত করবে। সে 2 বছর আগে জানবে যে ফার্স্ট ইয়ার আজকে মেডিকেল কলেজে ভর্তি হয়েছে, জানবে আমি যদি মেডিকেল কলেজে পড়ার স্বপ্ন দেখি তাহলে আমাকে এইরকম পড়াশোনা করতে হবে, এখানে আমাকে ইন্টার্নশিপ করতে হবে। আমি তো আজকে আপনাকে ক্রাইসিস করার জন্য দরকার নেই, আমরা 2 বছর একটু সময় নিয়ে আগাই না, 1 বছর সময়, এই ব্যাপারটা সলিউশন হতে পারে। কোন জিনিস হঠাৎ করে তো করা যায় না। আমার মনে হয় এই বিষয়গুলো আসলে। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি ডক্টর জিয়া হায়দারের কাছে যাব, তবে আমাদের সময় একদম শেষ হয়ে এসছে। আমি জাস্ট একটা জিনিস অ্যাড করতে যাচ্ছিলাম আপনার কথার পরিপ্রেক্ষিতে, যে আমরা আপনি একটা খুব চমৎকার পরামর্শ দিয়েছেন। আমার মনে হয় যদি আমাদের নীতি নির্ধারকরা সেটাকে আমলে নেয় তাহলে খুবই ভালো হয়। সেটা হচ্ছে যে গ্র্যাজুয়ালি আমাদের কিছু রিফর্ম গুলো আসলে ইন্ট্রোডিউস করার একটা ব্যাপার আছে, রাদার দেন আমাদের বেশিরভাগ রিফর্ম আমরা নিজেরাও মেডিকেল কলেজে পড়ে এসেছি, আমরা দেখেছি যে রিফর্ম গুলো কিন্তু হঠাৎ করে চাপিয়ে দেওয়া হয় এবং উইদাউট এনি কনসালটেশন। তো এখানে যে স্টেক হোল্ডার এঙ্গেজমেন্টের একটা ব্যাপার আছে, এখানে যে বিভিন্ন স্টেক হোল্ডার আছে, সেখানে যে ছাত্র আছে, শিক্ষক আছে, এডুকেশন নিয়ে যারা কাজ করছেন, অর্থাৎ মেডিকেল এডুকেশন নিয়ে যারা কাজ করছেন তারা আছেন, এবং তারা পাশ করার পরে যেখানে কাজ করবেন তাদেরও একটা ইনভলভমেন্ট আছে। এই স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট গুলো আসলে কতটুকুন করা হয় আমি জানি না, সময় হবে কিনা, যদি সময় আমরা পাই আমরা এটা নিয়ে কথা বলবো। প্লাস হচ্ছে আরেকটা জিনিস আপনার কাছে আমার একটা কৌতূহল রয়ে গিয়েছে, সেটা হচ্ছে যে মেডিকেল এডুকেশনের রিফর্ম যখন হয়, কারিকুলাম যখন ডেভেলপ করা হয়, সেখানে কি সোশ্যাল সায়েন্টিস্টদেরকে আদৌ এঙ্গেজ করা হয় কিনা, তাদের সাথে কথা বলা হয় কিনা। তবে এটা নিয়ে আমি একটু পরে, যদি সময় থাকে, এটা অপশনাল প্রশ্ন হিসেবে থাকলো। আমি একটু ডক্টর জিয়া হায়দারের কাছে যাব, যে এই যে আলোচনাগুলো হলো, আবারও আপনার কাছে আমি আসলে বাইরের উদাহরণ শুনতে যাচ্ছি, যে যেই রিফর্ম গুলোর কথা বলা হলো, যে প্রপোজাল গুলো আসলো, সেগুলো কি আপনি বাইরে কোথাও দেখেছেন? এই যে হিউম্যানিটিসকে আমাদের মেডিকেল কারিকুলামে ইন্টিগ্রেট করার কোনো উদাহরণ এবং সফলভাবে সেটা বাস্তবায়ন করার কোনো উদাহরণ কি আপনার সামনে আছে কিনা দেশের বাইরে, যেটা আমরা ফলো করতে পারি? ধন্যবাদ। আরো কোনো রিফর্ম যেগুলো আছে সেগুলো আছে কিনা? হ্যাঁ, না, ধন্যবাদ। আমি একটু আমি পিছন দিক দিয়ে আসি। প্রথমত যে মেডিকেল শিক্ষাকে কিন্তু করতে হবে নিড বেসড, হ্যাঁ, প্রয়োজনের সাথে, স্বাস্থ্য প্রয়োজনের সাথে এটাকে সম্পর্কযুক্ত করতে হবে। এবং আমরা যদি এখন আমাদের দিকে তাকাই, আমরা কিন্তু এখন একটা ডেমোগ্রাফিক এবং এপিডেমিওলজিক্যাল ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এর অর্থ হলো আমাদের আরবান পপুলেশন বাড়ছে। এই মুহূর্তে বাই 2050 আমার মনে হয় বাংলাদেশে 50% মানুষ আরবান এলাকায় থাকবে। আমাদের নন কমিউনিকেবল ডিজিজ বাড়ছে, হ্যাঁ, ডায়াবেটিস, হাইপারটেনশন, হ্যাঁ, এগুলো বাড়ছে। এয়ার পলিউশন জনিত কারণে আমি দেখছিলাম যে বাংলাদেশের বছরে 46,000 মানুষ রোগে ভোগে, বছরে ডিরেক্টলি, মৃত্যুবরণ করে। 46,000 মানুষ মৃত্যুবরণ করে এয়ার পলিউশন জনিত বিভিন্ন কারণ। তো এই যে নিড, হ্যাঁ, এই নিডের সাথে মেডিকেল এডুকেশনকে সরাসরি সম্পর্কযুক্ত করতে হবে। সেটা কিভাবে করা যাবে, এবং যেগুলো বিভিন্ন দেশে করছে, এই যে আমি যেগুলো উদাহরণ দিলাম, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম এবং ক্যাম্বোডিয়াতে আমরা শুরু করেছি, সেটা হলো প্রথম এন্ট্রি পয়েন্ট হলো কারিকুলাম রিফর্ম। হ্যাঁ, কারণ আমাদের কারিকুলামটা হতে হবে আগামীকালের জন্য, আগামী 20 বছর পরে। হ্যাঁ, আমার নিডটা কি, আমার নিজের দেশের এবং গ্লোবাল কম্পিটিশন, আমার যদি মেডিকেল ওয়ার্কফোর্স আমি এক্সপোর্ট করতে চাই, যদি আমরা কম্পিটিটিভ হতে চাই, সেখানে নিডটা কি, এই দুই নিডের সাথে সঙ্গতি রেখে আমাদের কারিকুলামটাকে রিফর্ম করতে হবে। হ্যাঁ, এবং সেই কারিকুলাম রিফর্মটা হতে হবে দক্ষতা কেন্দ্রিক, আমরা বলি কম্পিটেন্সি বেসড। হ্যাঁ, সেই যে মুখস্থ বিদ্যা আমি পড়লাম, আমার মনে আছে এমবিবিএস পরীক্ষার আগে আমরা 18 ঘন্টা পড়েছি, অনেকে 20 ঘন্টাও পড়েছি, পরে ভাইবা দিয়েছি, দিয়ে আমার মোটামুটি কাজ শেষ। কিন্তু না, দক্ষতা বৃদ্ধি করার জন্য যে পূর্ব শর্তগুলো আছে সেগুলোকে পরিপূরণ করতে হবে। হ্যাঁ, এবং তার জন্য হয়তো অর্থায়নের প্রয়োজন আছে। যেমন আমাদের কয়টা মেডিকেল কলেজে স্কিলস ল্যাব আছে, কয়টা মেডিকেল কলেজে সিমুলেশন ল্যাব আছে, আমরা কতটা পরীক্ষাতে আমরা ক্লিনিক্যাল ভিনিয়ার ব্যবহার করি, যার মাধ্যমে একজন ছাত্র বা একজন ছাত্রীর দক্ষতাটাকে আমরা বুঝতে পারি। আমরা এই একটু আগে আমরা আলাপ করলাম কমিউনিটি মেডিসিনের ব্যাপারে, পাবলিক হেলথের ব্যাপারে, কিন্তু মেডিকেল শিক্ষার সময় এই যে এলিটিস্ট, আমরা টার্সিয়ারি লেভেলে আমরা হসপিটালে আমরা প্রশিক্ষিত হই, তাও আবার প্রাইভেট অনেক হসপিটালে সেই অ্যাক্সেসটাও নাই। কিন্তু আমরা যারা হই, আমরা কতজন পড়াশোনাকালীন সময়ে
ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে আমরা কাজ করেছি, আমরা প্রাইমারি হেলথ কেয়ার শিখেছি, আমাদের কি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে কি কাজ করার কোনো সুযোগ আছে কিনা, আমাদের জেলা হসপিটালে কাজ করার সুযোগ আছে কিনা। এই দেশগুলোতে যে কাজগুলো আমরা করছি, এই যে আমরা বলি এটাকে বলি ক্লিনিক্যাল প্র্যাকটিস সাইট, প্রত্যেকটা মেডিকেল কলেজ তাদের একটা নেটওয়ার্ক অফ ক্লিনিক্যাল প্র্যাকটিস সাইট আছে বিভিন্ন লেভেলে। প্রাইমারি হেলথ কেয়ার লেভেলে আছে, সেকেন্ডারি হেলথ কেয়ার লেভেলে আছে, টার্সিয়ারি হেলথ কেয়ার লেভেলে আছে। এবং সেই ক্লিনিক্যাল প্র্যাকটিস সাইটে, প্রত্যেকটা সাইটে যাতে মেডিকেল বা নার্সিং স্টুডেন্টের সঠিক শিক্ষাটা পায়, তার জন্য ওখানে যারা ডাক্তার তাদের মধ্য থেকে আবার দু একজনকে বেছে আলাদাভাবে প্রশিক্ষণ দেওয়া হয় টু বিকাম, আমরা বলি প্রিসেপ্টর, হ্যাঁ, মেডিকেল প্রিসেপ্টরস, হ্যাঁ, তাদেরকে যাতে যথার্থ শিক্ষা দিতে পারে। এবং ওই শিক্ষা দেওয়ার জন্য যে এমনি ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট, হ্যাঁ, ওই গজ ব্যান্ডেজ থেকে শুরু করে অন্যান্য সাপোর্টগুলো আছে কিনা সেইটাও নিশ্চিত করা হয়। তার অর্থ হলো মেডিকেল শিক্ষা লাভের সময় শুধুমাত্র আমার ওই ক্লাসরুম না, হ্যাঁ, আমাকে স্কিল বেসড বা কম্পিটেন্সি বেসড এটাকে করার জন্য, হ্যাঁ, আমাকে কতটা ব্যবহারিক শিক্ষা দেওয়া হচ্ছে এবং আমাকে কতটা বেশি, হ্যাঁ, বিভিন্ন স্তরের স্বাস্থ্য যে হেলথ ফ্যাসিলিটিগুলো আছে সেখানে রাখা হচ্ছে, আমাকে শিক্ষা দান করা, তার উপরে নির্ভর করবে যে আমি মেডিকেল একজন ডাক্তার বা নার্স হওয়ার পরে আমি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে যে কাজ করতে রাজি আছে কিনা। এখন তো আমি মনে করি একটা অন্যায় আবদার, একটা ছেলে বা মেয়ের কাছে অন্যায় আবদার যে তুমি পাশ করে তুমি একটা ইউনিয়নে যাও এবং সেখানে তুমি থাকো, যেখানে আপনি তাকে তার পড়াশোনাকালীন সময়ে আপনি একদিনের জন্য তাকে আপনি যাওয়ার সুযোগই দেন নাই, সে জানেই না ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র কেমন, কখনো দেখেও নাই, কিন্তু তাকে আপনি বলছেন ইউনিয়নে থাকতে, তাকে বলছেন উপজেলায় থাকলে, হ্যাঁ, এবং তারা না থাকলে পরে আপনি বলছেন যে ডাক্তাররা সঠিক জায়গায় থাকছেন। আমি বলবো যে এটা তো শিক্ষা দানের সমস্যা, এটা ডাক্তারের সমস্যা না বা একজন নার্সের সমস্যা না। ওই সমস্যাগুলোকে ঠিক করার জন্যই আসলে এই যে দেশগুলো আমি উদাহরণ দিলাম, এখানে এগুলোর উপরে আমরা সাংঘাতিকভাবে গুরুত্ব আমরা দিচ্ছি। আমরা এই যে স্কিলস ল্যাব ইনফ্রাস্ট্রাকচার তৈরির ব্যাপারে গুরুত্ব দিচ্ছি, আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিস সাইট তৈরি করার জন্য গুরুত্ব দিচ্ছি, আমরা প্রিসেপ্টর তৈরি করার জন্য গুরুত্ব দিচ্ছি, এবং যারা মেডিকেল শিক্ষায় নিয়োজিত আছেন ওনাদেরকে কম্পিটেন্সি বেসড এডুকেশন ওনারা শিক্ষাদান পারেন কিনা ওইটাও বেসলাইন করে তাদের জন্য ক্যাপাসিটি ডেভেলপমেন্টের কি কি করা যায়, হ্যাঁ, সেইগুলো আপনার ডিজাইন করে সেগুলো দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো এই কাজগুলো আমার মনে হয় যে আমাদের দেশে শুরু করাটা সময়ের দাবি। প্রফেসর হুমায়ুন এখানে আছেন, উনি খুব সঠিক একটা জায়গায় এখন আছেন, হ্যাঁ, ওনাদের এই কাজগুলো করতে হবে এবং হয়তো ওনাদের বিভিন্ন প্রফেশনাল কাউন্সিলের সাথে ওনাদের যুক্ত হতে হবে। খুব দুর্ভাগ্য হলেও সত্য, আমি এটা বলতেই আমি বাধ্য হচ্ছি যে আমাদের বাংলাদেশে ডাক্তারদের যে আমাদের অ্যাসোসিয়েশন, একটা হলো ড্যাব, একটা হলো সাচিব, হ্যাঁ, এটা হলো দুটো পার্টি, আর একটা হলো বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। আমার জানা মতো, অন্তত আমি যখন ছাত্র ছিলাম বা আমি বাংলাদেশে ছিলাম, আমার মনে পড়ে না যে বিএমএ কখনো কোনো রকম উদ্যোগ নিয়েছে যাতে করে ডাক্তার, নার্স বা কোনো মেডিকেল প্রফেশনাল কম্পিটেন্সি বাড়ানো যায়, হ্যাঁ, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা যায়, আমার মনে পড়ে না। আমার মনে হয় যে এই প্রফেশনাল কাউন্সিল গুলারও এই দিকে একটু গুরুত্ব দিতে হবে, তাদের ডিপলিটিসাইজ হতে হবে, রাজনীতি বাদ দিয়ে কাজগুলো করতে হবে। ধন্যবাদ। হ্যাঁ, যেটা আপনি বলছিলেন যে এই অ্যাসোসিয়েশনগুলোর ভূমিকা যতটা না সায়েন্টিফিক উন্নতির জন্য কাজ করা বা প্রফেশনাল উন্নতির জন্য কাজ করা, তার থেকে বেশি অনেকটা ট্রেড ইউনিয়নের মতো তারা কাজ করতে আর কি বেশি অভ্যস্ত, যেটা আমরা দেখে এসেছি। তো এটা অন্যান্য দেশে কিন্তু তাদের ভূমিকাটা অনেক বেশি সায়েন্টিফিক রাইগর এবং সায়েন্টিফিক ক্যাপাসিটি ডেভেলপ করার ক্ষেত্রে তারা অনেক বেশি সময় ব্যয় করে। তো আমরা আমাদের আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি, যদি কেউ কিছু অ্যাড করতে চান। জি, প্রফেসর হুমায়ুন কবির। আমার মনে হয় না আপনি একটু এখানে আমি একটু মানে সাপ্লিমেন্ট করতে, আসলে আমাদের যে প্রফেশনাল বডিগুলো আছে তারা আসলে হয়তো একসময় করেন, এখন কিন্তু আস্তে আস্তে গ্রাজুয়ালি তারা সবাই এই জাতীয় একাডেমিক সায়েন্টিফিক বিষয়গুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করছেন এবং এটাকে আসলে গুরুত্ব দিচ্ছেন। কারিকুলাম, প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্টের জন্য বিষয়গুলো আসছে। আপনি যেভাবে বলছেন হয়তো ওইভাবে ঠিক বিষয়টা না, আসলে সায়েন্টিফিক্যালি তারা এই বিষয়ে এগিয়ে আসছে আস্তে আস্তে। হ্যাঁ, তাহলে রিসেন্টলি হয়তো সেই ইমপ্রুভমেন্টটা হচ্ছে, ইমপ্রুভমেন্ট গুলো হচ্ছে আস্তে আস্তে, গ্রাজুয়েট সবাই সায়েন্টিফিক বিষয়, একাডেমিক বিষয়ে এগিয়ে আসছে। তাহলে আজকে আমাদের বাংলাদেশে মেডিকেল শিক্ষা ব্যবস্থা দূরে এগোতে পারতো না। লিমিটেশন থাকবে, কারণ কি থাউজেন্ডস অফ মাইল ক্যান বি স্টার্ট সিঙ্গেল স্টেপ। একসময় লিমিটেশন ছিল, কিন্তু আস্তে আস্তে বিষয়গুলোকে অনেক ভালো দিকে একাডেমিক সায়েন্টিফিক দিকে হচ্ছে। হ্যাঁ, ডেফিনেটলি আপনি যেহেতু কাজ করছেন আরো ভালো বলতে পারবেন। তো হ্যাঁ স্যার প্লিজ। না, আমি জাস্ট শেষ একটু বলতে চাই যে আমরা অনেকক্ষণ যে কথা বলছি তাতে এরকম একটা ইমপ্রেশন যেন না হয় আমরা এখানে মূলত তো পাবলিক হেলথের লোকজন বা
উনি মেডিকেল এডুকেশনের লোকজন কথা বলছি যে আমরা 4জন পাবলিক হেলথের লোকজন বসে পাবলিক হেলথকে বুস্ট আপ করার চেষ্টা করছি। পয়েন্ট সেটা না, এটা যে কোনো একজন হার্ডকোর ক্লিনিশিয়ানের জন্য এই এই দুটো জিনিস দরকার, যেটা আমি শুরুতে বলছিলাম, যেটা মেডিকেল হিউম্যানিটিজ এর নলেজ দরকার এবং পাবলিক হেলথের নলেজটা দরকার। কারণ উনি একটা পার্টিকুলার কমিউনিটিতে বসে কাজ করছেন এবং উনি যখন ইন্ডিভিজুয়াল ইন্টারাকশন করছেন তখন তার ওই হিউম্যান কোয়ালিটিস গুলো ইম্পর্টেন্ট। সো এটা নাথিং টু ডু উইথ দি পাবলিক হেলথ প্রফেশনালস। যে কোনো মেডিকেল ফিল্ডে কাজ করতে হলে তাকে এই দুটো জিনিস দরকার। এবং আমরা এখন 50 বছর পার করছি, বাংলাদেশের বয়স হচ্ছে এবং আমরা এই যে একটা উদযাপন করতে যাচ্ছি। আমার মনে হয় যে মেডিকেল প্রফেশনটা নিয়ে আমরা এতক্ষণ যা কথা বলছিলাম, যে একটা ব্যাপক খোলনালচে পাল্টে কিছু মেজর দরকার, কি বলা যায় যে ইন্টারভেনশন দরকার আমাদের একটা ভিন্ন রেডিক্যাল কিছু চেঞ্জের জন্য। আমি আরেকটু শুধু যুক্ত করি যেমন ভাই, সেটা হলো যে এর সাথে সাথে এবং এগুলো আবার আমি তৌফিক যেহেতু আমাকে একটা সীমাবদ্ধ করে দিয়েছে তিনটা এই দেশগুলোতে, এখানে আরেকটা কাজ এরা কিন্তু করছে এবং ইজ পার্ট অফ মেডিকেল কারিকুলাম, সেটা হলো মেডিকেল স্টুডেন্টদেরকে মেডিকেল প্রশাসন, এই যে স্বাস্থ্য প্রশাসন, এর উপরে কিন্তু খুব বিশেষভাবে শিক্ষা দিচ্ছে, যাতে করে আমি যদি একজন কার্ডিওলজিস্টও হই, আমি পাশ করার পরে আমি যেন অন্তত ন্যূনতম আমার একটা জ্ঞান থাকে যে একটা স্বাস্থ্য ব্যবস্থাটা কিভাবে চলে, প্রশাসন কিভাবে চলে, এই জ্ঞানটা যদি থাকে। এই কাজটাও কিন্তু এই রিফর্মের আওতায় হ্যাঁ এই তিনটা দেশেই আসলে করছে। তো আমার মনে হয় আলোচনা এখানে ইতি টানতে হবে, যেহেতু আমাদের সময় শেষ হয়ে গেছে। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, প্রফেসর হুমায়ুন কবির তালুকদার, ডক্টর জিয়া হায়দার, প্রফেসর শাহাদুজ্জামান। আমরা একটা আসলে সবাই বাংলাদেশের নাগরিক, একটা দীর্ঘ সময় দেশে পার করেছি এবং চিকিৎসা এবং স্বাস্থ্য ব্যবস্থার সাথে আমাদের একটা নারীর সম্পর্ক অলরেডি স্থাপিত হয়ে গিয়েছে, যেখান থেকে আসলে আমাদের বের হওয়ার সুযোগ নেই। আমরা স্বপ্ন দেখি এরকম একটা বাংলাদেশের যেখানে আসলে স্বাস্থ্য ব্যবস্থায় সব ধরনের মানুষের, সব শ্রেণী পেশার মানুষের চিকিৎসা প্রাপ্তির, স্বাস্থ্যের উন্নতির একটা, অর্থাৎ একটা ইকুইটি বেসড একটা স্বাস্থ্য উন্নয়ন ঘটানোর সুযোগ সেখানে থাকবে এবং সেখানে মেডিকেল কারিকুলাম এবং মেডিকেল এডুকেশনের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো উইথ দ্যাট পজিটিভ নোট আমি এখানে শেষ করতে চাচ্ছি এবং আপনাদের দর্শক যারা আছেন তাদের যদি আরো কোনো মতামত থাকে, কোনো বিষয়ে দ্বিমত থাকে বা কোনো পরামর্শ থাকে, সেগুলো আমাদেরকে কমেন্টে জানাবেন এবং আমরা আরো কিছু বিষয় নিয়ে ভবিষ্যতে আলোচনা করব, বিশেষ করে নার্সিং এডুকেশন, আমাদের যে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের রিফর্ম, এই বিষয়গুলো নিয়েও হয়তো ভবিষ্যতে কোনো আলোচনায় আমরা আবার আপনাদের সামনে উপস্থিত থাকবো। তো আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি এবং সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ সবাই, থ্যাংক ইউ।